ফেরারি বসন্ত। পর্ব 2 শেষ। মাহবুবা বিথি। একসময় হাসনার চোখে একটু ঘুম নামে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে হাসনার চোখের ঘুম টুটেন যায়। ও ধড়মড় করে বিছানার উপর উঠে বসে। এর মাঝে রাজ অজু করে এসে নামাজে বসে। হাসনা খুব সাবধানে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। বাথরুমে রাখা প্রেগনেন্সি কিটটা কাপা কাপা হাতে ইউরিনে ডুবিয়ে দেয়। সাথে সাথে স্ট্রিপে দুটো লাল দাগ ভেসে ওঠে। হাসনার হাতের আঙ্গুলগুলো থরথর করে কাঁপতে থাকে। ওয়াশরুম থেকে স্ট্রিপটা হাতে নিয়ে বের হয়ে আসে। রাজ তখন কেবল নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে রেখে হাসনার দিকে তাকায়। দৌড়ে এসে ওর হাত থেকে স্ট্রিপটা নিয়ে নিজেও ভালো করে দেখে নেয়। পাশাপাশি এক হাত দিয়ে হাসনাকে জড়িয়ে ধরে। স্ট্রিপটা বিনে ফেলে দিয়ে হাসনার কপালে চুমু খায়। এরপর অশ্রুসজল চোখে হাসনার দিকে তাকিয়ে বলে, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন। তোমার গর্ভে অবশেষে আমার সন্তান আসছে। ভাবতেই আমি শিহরিত হয়ে যাচ্ছি। হাসনার আজ যেন কিছু বলার ভাষা নাই। চোখ ছাপিয়ে শুধু আনন্দ অশ্রু অঝরে গড়িয়ে পড়তে থাকে। কি রিয়্যাক্ট করবে ও বুঝতে পারছে না। এই খবরটা পেয়ে ও যেন অনুভূতিহীন হয়ে পড়েছে। বিয়ের 3 বছর পার হতে চলল। সন্তান না হওয়াতে কত মানুষের কত কটু কথা ওকে হজম করতে হয়েছে। যদিও ওইসব দিনের কথাও মনে করতে চাইছে না, তবুও যেন মনের পর্দায় ভেসে ওঠে। প্রথমে যখন লাল দাগ দুটো চোখে পড়েও যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। প্রথম সন্তান জন্মের প্রায় 12 বছর পর আল্লাহ পাকের অমূল্য উপহার ওর জীবনে আবারও এসেছে, এটা ভাবতেই হাসনা যেন ভাষা হারিয়ে ফেলে। হাসনাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাজ কাঁদতে থাকে। রাজের কান্না দেখে হাসনার দুচোখে বাঁধভাঙ্গা জোয়ার নেমে আসে। দরজা নক করার শব্দে হাসনা আর রাজ সম্বিত ফিরে পায়। রাজ হাসনার কাছ থেকে সরে এসে দরজা খুলে দেখে ওর মা দাঁড়িয়ে আছে। উদ্ভ্রান্তের মতো রাজের দিকে তাকিয়ে বলে, হাসনা কি কনসিভ করেছে? রাজ মায়ের সামনে দাঁড়িয়ে সিক্ত চোখে বলে, হামা, আল্লাহ পাক আমাকে খালি হাতে ফিরিয়ে দেননি। মরিয়ম বেগম ঘরে ঢুকে হাসনাকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ঘরে নতুন অতিথি পাঠিয়েছেন। তুমি একটু পর তোমার দাদিকে গিয়ে খবরটা জানাবে। তোমাকে এখন আর কিচেনে যেতে হবে না। সাবধানে থাকো। আগের বারের মতো ভুল করো না। কথাগুলো বলে মরিয়ম বেগম চলে গেলেন। হাসনা ওর শাশুড়ির দোষ দেয় না। বাচ্চা এবরষণ হওয়ার পর কনসিভ না করতে পারার কারণে উনি অনেক কটু কথা হাসনাকে বলেছেন। না, হাসনা এতে কিছু মনে করেনি। শুধু ওর এটাই মনে হতে থাকে মানুষ খুব স্বার্থপর প্রাণী। নিজের স্বার্থে আঘাত লাগলেই তার স্বরূপ প্রকাশ পেয়ে যায়। যাই হোক, হাসনা আজকে এই সুখের দিনে সেসব আর মনে করতে চায় না। বুকের মাঝে এতদিন ধরে সন্তান না হওয়ার জন্য জমে থাকা বেদনার পাথরটা বোঝা হয়েছিল, তা আজ এই প্রাপ্তির আনন্দে এক লহমায় সরে গেল। এই বছর শাশুড়ি মায়ের কাছে ভালোই গালমন্দ শুনতে হয়েছে। হাসনা অবশ্য সেগুলো মনে রাখেনি। রাশেদকে ভালোবাসতে চেয়েও হাসনা ওর আচরণে পারেনি মন প্রাণ উজাড় করে ওকে ভালোবাসতে। কেননা ওর ব্যবহার ছিল পশুর মতন। অপরদিকে রাজ একজন ভালোবাসার মতন মানুষ। যে কোনো মেয়েই ওর সঙ্গ ধারণ করলে ওকে ভালোবাসতে চাইবে। সেদিকে থেকে হাসনাও এর ব্যতিক্রম নয়। ও তো এই সুসংবাদ শোনার জন্য উন্মুখ হয়েছিল। হাসনা প্রথমে প্রেগনেন্সির স্ট্রিপে লাল দাগ দুটি দেখে বিশ্বাস করতে পারছিল না। ওর ধাতস্থ হতে সময় লেগেছে। কেনই বা হবে না, কেননা এই 2 বছর ও তো এই সংবাদটার জন্য তীর্থের কাকের মতন অপেক্ষা করে থেকেছে। অপা অলক্ষী থেকে শুরু করে হেন কথা শুনতে এই সংসার বাকি রাখে নাই। সে কারণে মাঝে মাঝে নিজের কাছে নিজেকে অপাংতেও মনে হতো। হাসনা সাজগোজ করতে ভুলে গিয়েছে। ও অগোছালো থাকা শুরু করে। যদিও রাজ ওর মানসিক অবস্থা বুঝতে পেরেছিল, সে কারণে ওকে কখনো কিছু বলেনি। হাসনা নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে। কেননা পরম করুণাময় আল্লাহ পাক ওকে এমন একজন স্বামী দান করেছেন। ভালো স্বামী পাওয়া আল্লাহ পাকের বিশেষ রহমত। রাজ বুঝত মরিয়ম বেগম ওর সাথে খারাপ ব্যবহার করে। বিশেষকের আরশি আসার পর আগের বাচ্চার সেবরষণ হওয়ার কারণে হাসনার উপর খুব ক্ষিপ্ত ছিল। কিন্তু এখানে হাসনারই বাকি করার ছিল। কিন্তু রাজ কখনো হাসনাকে গালমন্দ কিংবা কটু কথা বলেনি। বরং পাশে থেকে ভালোবেসে জীবন এগিয়ে নিতে সহায়তা করেছে। হাসনার শরীরটা খুব দুর্বল। বিছানা থেকে উঠে বসতেই পারছে না। মাথাটা প্রচণ্ড ঘুরছে। হাসনা বিছানায় শুয়ে পড়ল। এমন সময় সাইরা এসে হাসনার কাছে বায়না করে বলে, আম্মু, আমি তোমার হাতে খাবো। আরশিও চলে আসে। হাসনা সাইরাকে আদর করে বলে,
আজ একটু কষ্ট করে নিজের হাতে খেয়ে নাও। মামনির শরীরটা বেশি খারাপ। সাথে সাথে আরশি বলে, ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিব। রাজ সে সময় ঘরে ঢুকে বলে, আরশি তোমাকে খাওয়াতে হবে না। টেবিলে নাস্তা দেওয়া আছে, খেয়ে নিয়ে পড়তে বসো। মনে রেখো সামনে তোমার পরীক্ষা। আরশির প্রতি রাজের কেয়ারিং দেখে হাসনার ভীষণ ভালো লাগে। সাইড টেবিলে হাসনার স্যুপটা রেখে সায়েরাকে বলে, আজ আমি তোমাকে খাইয়ে দিব। রাজ আরশি আর সায়েরাকে নিয়ে চলে যায়। স্যুপটা গরম থাকাতে সাইড টেবিলে ঢেকে রাখে। রাতে ঘুম না হওয়াতে এখন যেন দুচোখ ভরে ঘুম নামতে চাইছে। বসার ঘরে সিতারা গাল ফুলিয়ে বসে আছে। ওর মা ওকে মিথ্যা কথা বলে ডেকে এনেছে। বলেছে ওর বাবার খুব অসুখ। কিন্তু বাড়ি এসে দেখতে পায় ওর বাবা বহাল তবিয়তে আছে। বরং ওর কপালে শনি লেগেছে। আগামীকাল ওকে নাকি পাত্রপক্ষ দেখতে আসবে। ওর প্রচণ্ড মেজাজ খারাপ। না ওকে এখনই বাড়ি থেকে পালাতে হবে। ওর পক্ষে কিছুতেই এ বিয়ে করা সম্ভব নয়। সিতারা শোবার ঘরের দরজায় এসে দাঁড়ালো। বাবা মা দুজনে দুপুরের ভাত ঘুম দিচ্ছে। ফ্যানটা মাথার উপর শো শো করে ঘুরছে। মায়ের চুলগুলো বাতাসে উড়ছে। দেখে মনে হচ্ছে বেশ গভীর ঘুম। সিতারা বাবা মায়ের রুম থেকে বেরিয়ে এসে নিজের ঘরে চলে আসে। একটা চিরকুটে লিখে, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। সুতরাং আমি চলে যাচ্ছি। যদি তোমরা সিদ্ধান্ত পাল্টে ফেলো তাহলে ফোনে আমাকে জানিয়ে দিও। সিতারা বাড়ির চর্তুদিকে দৃষ্টি বুলিয়ে নেয়। চাচিও বাড়িতে নেই। মীরা আনতে স্কুলে গিয়েছে। চাচি ওকে নিজেই আনা নেওয়া করে। মীরা এখন ক্লাস 8-এ পড়ে। কদিন আগে একজন ছেলের সাথে ভিন্ন জগতে ঘুরতে গিয়েছিল। এই খবর বাড়ির ড্রাইভার ওর বাবাকে জানিয়েছিল। সেই থেকে চাচি এক মুহূর্ত মেয়েকে চোখের আড়াল করে না। বাসা থেকে বের হয়ে বাসস্ট্যান্ডে চলে আসে। রাজশাহীগামী একটা বাসে উঠে পড়ে। বাসের জানালা দিয়ে শীতল বাতাস পুরো শরীরটাকে শীতল করে দিচ্ছে। কাল বৃষ্টি হওয়াতে আজকে আকাশটা বেশ পরিষ্কার। কোথাও এক ফোঁটা মেঘ জমে নেই। এখন বেলা 3টা বাজে। রাজশাহী পৌঁছাতে রাত 8টা বেজে যাবে। হাসেম খুব মনোযোগ দিয়ে থিসিস পেপার রেডি করছে। সামনে থিসিস জমা দিতে হবে। এটার উপর ভিত্তি করে ও বাইরে পিএইচডির জন্য স্কলারশিপের জন্য আবেদন করবে। সূত্রাই থিসিসটা নিখুঁত হওয়া চাই। দরজায় কে যেন নক করছে। হাসেম নিজের মনে লিখতে থাকে। দরজা নক করার শব্দে বিরক্ত হয়ে বলে, কে? ভাইজান আমি জহির। ভিতরে আসো। জহির ভিতরে এসে হাত কচলাতে কচলাতে বলে, আপনার সাথে একজন মেহমান দেখা করতে আসছেন। জহিরের আচরণে হাসেম বিরক্ত হয়ে বলে, কথাটা স্বাভাবিকভাবে বললেই তো পারো। এত হাত কচলানোর কি দরকার? চামড়া উঠে যাবে। একজন মেয়ে মানুষ আসছে। জহিরের মুখে মেয়ে মানুষ কথাটা শুনেও অবাক হলো। এই রাতে কোন মেয়ে ছেলেদের হোস্টেলের সামনে এসে ওর সাথে দেখা করতে চাইছে? গায়ে টি শার্ট জড়িয়ে তাড়াতাড়ি হলো থেকে বেরিয়ে আসে। আলো আধারিতে প্রথমে বুঝতে পারেনি মেয়েটাকে। তাছাড়া মেয়েটা পিছনদিক করে দাঁড়িয়েছিল। কাছে গিয়ে গলা খাকারি দিয়ে বলে, কে আপনি? সিতারা সামনে ঘুরে হাসেমের দিকে তাকিয়ে বলে, হাসেম ভাই আমি সিতারা। তুমি এ সময় এখানে কেন? আমি এ সময় কেন আপনার সাথে দেখা করতে এসেছি আপনি বুঝতে পারছেন না? নাকি বুঝেও না বুঝার ভান করছেন? হাসেম হয়তো কিছু আন্দাজ করতে পারছে। কিন্তু ও সেই প্রসঙ্গে না গিয়ে বলে, আসলেই বুঝতে পারছি না তুমি কেন আসছো? কাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এত খুব ভালো খবর। এ কথা বলতে আপনার খারাপ লাগলো না? সিতারার মনের অবস্থা হাসেম বুঝতে পারছে। কিন্তু ওর কিছু করার নেই। প্রথমত ও আর সিতারা সামাজিক অবস্থান রাত আর দিনের তফাৎ। সে কারণে সিতারাকে ভালো লাগলেও তা ও অন্তরে সযতনে গোপন রেখেছে। হৃদয়ের অন্তঃপুর থেকে তা কখনো বাইরে আসতে দেয়নি। তাছাড়া খালা খালু দুজনেই ওকে অনেক স্নেহ করেন। ও কিছুতেই উনাদের মনে কষ্ট দিতে পারবে না। এদিকে সিতারার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যা মনে হলো ও নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল। ওকেই বা এখন ফিরিয়ে দিবে কিভাবে? হাসেম সিতারাকে নিয়ে ভীষণ বিপদে পড়ে। এখন এই মেয়েকে সে রাখবে কোথায়? আর হোটেলে রাখতেও ভয় হয়। যে আগুনের রূপ সিতারার কিভাবে সামলে রাখবে? তার উপর মাঝে মাঝে এসব হোটেলগুলোতে পুলিশের রেইড হয়। হাসেম মনে মনে সিতারার উপর ভীষণ বিরক্ত হয়। এভাবে ওকে বিপদে ফেলার মানেটা কি? সিতারা জানে হাসেম খুব গোবেচারা টাইপের ছেলে। সে কারণে ও আর রিস্ক নিতে চায় না। যা সিদ্ধান্ত নেবার ওকেই নিতে হবে। এই জন্যই এভাবে ওকে না জানিয়ে চলে এসেছে। তা না হলে এই ছেলে দেখা যাবে নিজের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যাবে তাও মুখ দিয়ে কোনো শব্দ করবে না।
তাছাড়া উনি তো আবার ভালো রাঁধতে জানেন। দেখা যাবে প্রেমিকার বিয়ের রান্নার দায়িত্ব উনি নিজ কাঁধে তুলে নিয়ে মাহাত্ম্য দেখাবেন। ওদিকে ওর দশা হবে বেহাল। ওর পক্ষে সম্ভব নয় হাসেম ছাড়া অন্য কাউকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করা। হাসেমকে চুপচাপ দেখে সিতারা বলে, হাসেম ভাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। হাসেম সিতারার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কি সিদ্ধান্ত? আজ আমাদের দুজনের বিয়ে হবে। সিতারার কথা শুনে হাসেম ভীষণ চমকে উঠে। হয়তো মাথায় বাজ পড়লেও এত চমকাতো না। সিতারা হাসেমের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি শুধু দুজন সাক্ষী জোগাড় করবেন। হাসেম এবার প্রচণ্ড বিরক্ত হয়ে বলে, এখানে সাক্ষী পাবো কোথায়? তাছাড়া আমার পক্ষে তোমাকে এভাবে বিয়ে করা সম্ভব নয়। খালা খালুর মনে আমি কষ্ট দিতে পারবো না। উনারা আমার বাবা মায়ের সমতুল্য। বাবা মা তো নন। তাছাড়া এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দেন। ছেড়ে দেওয়া বললে তো ছেড়ে দেওয়া যায় না। তোমার দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। আমি আপনাকে বিয়ে করতে বলেছি, দায়িত্ব নিতে বলিনি। আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব আমি নিজেই বহন করতে পারবো। এদিকে হাসেমকে একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলতে দেখে গেটের দারোয়ান জহির আর চোখে ওদের দেখছিল। রাতের আলো আধারিতে সিতারার চোখে ধরা পড়ে। সেদিকে তাকিয়ে সিতারা হাসেমকে বলে, ঠিক আছে আপনাকে সাক্ষী জোগাড় করতে হবে না, আমিই জোগাড় করে নিচ্ছি। এ কথা বলে সিতারা গেটের দিকে হাঁটতে থাকে। দূর থেকে জহিরকে ডাকতে থাকে। এবার হাসেম ভয় পেয়ে যায়। জহির জানতে পারলে মুহূর্তে পুরো হলে এই খবর ছড়িয়ে পড়বে। শেষে হলো প্রভোস্টের কানে গেলে কি বিপত্তি ঘটবে কে জানে। হাসেম দৌড়ে এসে সিতারাকে বলে, ঠিক আছে সাক্ষী আমি জোগাড় করব। কিন্তু মনে রেখো বিয়ে কোনো ছেলে খেলা নয়। এভাবে বিয়ে না করে বরং তোমাকে আমি কামালকাচনায় পৌঁছে দিয়ে আসি। তারপর দুই পরিবারকে ম্যানেজ করে আমরা বিয়েটা পরেও করতে পারবো। আমাকে আপনার কি মনে হয়? আমি কি কচি খুকি? আর বোঝানোর সময় নেই। কাল যে ছেলে আমাকে দেখতে আসছে সে আব্বুর ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। ছেলে মনোবসু স্কলারশিপ পেয়েছে। সাস্ট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। সুতরাং বিয়ে করে চলে যাবে। তারপর 6 মাস পর এসে আমাকে নিয়ে যাবে। আমার মনে হয় তোমার সেখানেই বিয়ে করা উচিত। এটা আপনার ভাবনা আমার নয়। আমার ভাবনা আমি ভেবে নিয়েছি। ভালোই বিয়েতে রাজি হয়ে যান। তা না হলে আমি অন্য কাহিনী করব। হাসেম কিছুতেই সিতারাকে বুঝাতে পারল না। অবশেষে ওর প্রস্তাবে বাধ্য হয়ে রাজি হতে হলো। হাসেমও সিতারাকে ভীষণ ভালোবাসে। কিন্তু এটাও তো সত্যি সিতারাদের সামাজিক মর্যাদা হাসেমদের থেকে বহুগুণ বেশি। তাছাড়া ওদের বিপদে আপদে খালা সবসময় পাশে দাঁড়িয়েছে। সেখানেও যদি সিতারাকে এভাবে বিয়ে করে তাহলে খালা খালু কষ্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই। আবার সিতারাকে ফিরিয়ে দিলেও যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে নিজেকেও কোনোদিন ক্ষমা করতে পারবে না। কি ভাবছেন? এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? বিয়ের শপিং করতে হবে না? এত রাতে দোকান খায়লা পাওয়া যাবে? কাজী অফিস খোলা আছে তো? বিয়ে না করে আমি এখান থেকে যাব না। অগত্যা হাসেম ওর রুমমেট আরিফ আর সজলকে ডেকে আনে। তারপর কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলে। সিতারা হাসেমের দুই বন্ধুর হাতে মিষ্টি খাওয়ার টাকা গুজে দেয়। ওরা চলে যাওয়ার পর সিতারা হাসেমকে অবাক করে দিয়ে বলে, আমি এখন হাসনা আপুর বাসায় যাব। আর একটা কথা। বলো। বিয়ে করেছি বলে ভেবে নিয়েন না এখনই বাসরঘর করব। যেদিন আপনি আমার প্রস্তাব নিয়ে আমার বাবা মায়ের সামনে দাঁড়াবেন একমাত্র তখনই আমি আপনার জন্য বাসর সাজিয়ে অপেক্ষা করব। ঠিক আছে চলো। হাসেম সিতারাকে নিয়ে বাসস্ট্যান্ডে আসে। আগমনী এসি বাসের রাত 12টার টিকিট কেটে নেয়। দুটো টিকিট কাটতে দেখে সিতারা বলে, আপনার যাওয়ার দরকার ছিল না। আমি একাই যেতে পারতাম। কেন আমি সাথে গেলে সমস্যা? সমস্যা হবে কেন? এতক্ষণ তো আমাকে বিয়েই করতে চাননি। এখন আবার পাশে বসে যেতে চাচ্ছেন। অবশ্য আপু ভীষণ খুশি হবে। আপু কনসিভ করেছে। এত ভীষণ খুশির খবর। হাতে এখন আধ ঘন্টা সময় আছে। হাসেম সিতারাকে নিয়ে বাসস্ট্যান্ডের পাশেই একটা হোটেলে পরোটা আর কলিজা ভুনা খেয়ে নেয়। পরোটা মুখে তুলে সিতারা মনে মনে হাসতে লাগল। হাসেম ওকে ঠোঁট টিপে হাসতে দেখে জিজ্ঞাসা করে, হাসছো কেন? না মানে অনেকে বিয়ে করে রোস্ট পোলাও খায় আর আমি খাচ্ছি পরোটা আর গরুর কলিজা ভুনা। অবশ্য মনে মনে এটাকেই রোস্ট পোলাও ভেবে খেয়ে নিচ্ছি। তাহলে আর দুঃখ করে লাভ নেই। দুঃখ করছি না তো বরং একটা থ্রিল অনুভব করছি। হাসেম মনে মনে বলে আমাকে বিপদে ফেলে উনি থ্রিল অনুভব করছেন। খাওয়া শেষ করে দুজনে বাসে উঠে বসে। বাস চলতে শুরু করে।
সিতারা মনে মনে ভাবে কেন যে হাসেম ভাইকে ওর এত ভালো লাগে ও জানে না। হয়তো এর নির্দিষ্ট কোনো কারণ নেই, বরং প্রেমের ক্ষেত্রে মানুষটা প্রচণ্ড ভীতু টাইপের। এক্ষেত্রে মেয়েরা একজন সাহসী পুরুষ খুব পছন্দ করে, যা হাসেম ভাইয়ের চরিত্রের মাঝে খুঁজে পাওয়া যাবে না। তারপরও মানুষটাকে ওর ভীষণ ভালো লাগে। সিতারা বাসের জানালা দিয়ে বাইরে তাকায়। চাঁদের আলোয় আজ চারিদিক আলোকিত। আকাশ ভেঙ্গে যেন আজ জোছনা নেমেছে। পাশ ফিরে হাসেমের দিকে তাকায়। খুব ইচ্ছা করছে হাসেমের হাত ধরে জোছনা আলোকিত রাতে হেঁটে বেড়াতে, কিন্তু এখন তো তা সম্ভব নয়। এসব নানা হিজিবিজি ভাবনায় একসময় সিতারার দুচোখে ঘুম নেমে আসে। বাসের ভিতর এসির অত্যাধিক ঠান্ডায় সিতারা কাঁপতে থাকে। হাসেম সুপারভাইজারকে ডেকে একটা কম্বল চেয়ে নেয়। এরপর সেটা সিতারার গায়ে ভালো করে জড়িয়ে দেয়। সিতারা ঘুম ভেঙে যায়, কিন্তু হাসেমের কাছে ধরা দেয় না। চোখ বন্ধ করে ঘুমের ভান করে সিটে হেলান দিয়ে শুয়ে থাকে। হাসেমের এই কেয়ারিংটুকু সিতারার ভীষণ ভালো লাগে। ভোরের দিকে ওরা রংপুরে পৌঁছে যায়। এরপর সোজা হাসনার বাসায় গিয়ে উঠে। সে সময় মর্নিং ওয়ার্ক করতে রাজ বাসা থেকে বের হয়ে ওদের দুজনকে একসাথে দেখে একটু অবাক হয়। সিতারা রাজের কৌতূহল বুঝতে পেরে বলে, বাসস্ট্যান্ডে আমার সাথে হাসেম ভাইয়ের দেখা হয়ে গেল। কিন্তু সিতারার কথা রাজের বিশ্বাস করতে মন চায় না। ওর অভিজ্ঞ চোখ অন্য কথা বলছে। রাজ সিতারার দিকে তাকিয়ে বলে, তুমি বাসায় যাও, শালা বাবু আমার সাথে কিছুক্ষণ থাকুক। সিতারা বাসায় ঢুকে ডোরবেলটা চাপ দেয়। হাসনা এসে দরজা খুলে দেয়। সিতারাকে এত সকালে দেখে অবাক হয়ে বলে, তুমি এত সকালে কেন? এত সকালে আসলে কি সমস্যা? সমস্যা হবে কেন? বরং অনেকদিন পর তোমাকে দেখে আমার বেশ ভালো লাগছে। সিতারার ভয়েস শুনে জমিলা বেগম মানে যারার শাশুড়ি চলে এসে ওকে জড়িয়ে ধরে বলল, এসেছো ভালোই হয়েছে। তা বেআইন জানে? না আব্বু, আম্মুকে বলা হয়নি। আসলে উনাদের জানিয়ে আসতে পারতাম, কিন্তু উনারা এত ভোরে আসতে দিতে চাইতেন না। আগে বাসায় যেতে বলতেন, তারপর রেস্ট নিয়ে আসতে হতো। আসলে হাসনা আপুর সংবাদটা পেয়ে কনগ্রাচুলেট করতে চলে আসলাম। এর মাঝে মরিয়ম বেগম এসে বলেন, ভালোই হয়েছে, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, টেবিলে নাস্তা দিয়ে দিচ্ছি। সিতারা হাসনার সাথে ওর ঘরে যায়। এরপর হাসনার হাত ধরে বলে, আপু আমার একটা উপকার করতে পারবে? কি বল? আমি গতকাল বাসা থেকে পালিয়েছি। কেন? আমাকে না জানিয়ে পাত্র ঠিক করেছে। তাতে কি হয়েছে? তাই বলে বাসা থেকে পালিয়ে যাওয়া ঠিক হয়নি। ঠিক বেঠিক পরে ভাবা যাবে। এখন আমার উপকারটুকু করো। কি করতে হবে? আব্বু আম্মুকে বলবো আমি খালার বাসায় ছিলাম। তুমি খালা খালুকে ফোন দিয়ে বলো আব্বু আম্মু জানতে চাইলে উনারা যেন তাই বলে। কিন্তু আম্মা রাজি হলেও আব্বা রাজি হবেন কিনা বলতে পারছি না। আব্বা তো কখনো মিথ্যা বলেন না। হাসনা একরাশ অস্বস্তি নিয়ে ওর মায়ের বাসায় ফোন দেয়। কুশলাদি জিজ্ঞাসা করতেই ওর মায়ের কাছে জানতে পারে ওর বাবা ট্রেনিংয়ে ঢাকায় গিয়েছে। ও হাফ ছেড়ে বাঁচে। তবে মাকে সিতারার কথা বলতেই ওর মা রেগে গিয়ে বলে, সোমত্ত মেয়ে কাল সারা রাতও কোথায় ছিল? জিজ্ঞাসা করেছিস? এমন সময় ডোরবেলটা বেজে উঠে। ফোনে মাকে হাসনা বলে, দাঁড়াও দেখি কে এলো আবার। হাসনা দরজা খুলে দেখে হাসেম দাঁড়িয়ে আছে। ওকে দেখে হাসনা অবাক হয়ে বলে, তুই এ সময় কোত্থেকে? কোথা থেকে আবার? ভার্সিটি থেকে এসেছি। হাসনার ফোনে তখন আসমা বেগম হ্যালো হ্যালো করে যাচ্ছেন। হাসেম শুনতে পেয়ে বলে, তোমার ফোনে কে? আম্মা। কথা শেষ করো। হাসনা ফোনটা কানে তুলে বলে, আম্মা তোমাকে যে কাজটা করতে বললাম সেটা দয়া করে করো। কোনো প্রশ্ন করো না। বুঝতে পারছো তো কেন বলছি? আমি বলদ না, ঠিকই বুঝতে পারছি। সাইমা তোর বিয়ের ব্যবস্থা করেছে। ওর মেয়ে বলে কথা। সবই বুঝি। কিন্তু যদি কোনো অঘটন ঘটে তখন এর দায়ভারও আমাকে নিতে হবে। তোর বাপকে তো ভালো করেই চিনিস। উনি কখনো কোনো ঝামেলায় জড়াতে চান না। আর হাসেম কেন এত সকালে তোর বাসায় এসেছে? কাল তো ফোনে আমাকে বলল ওর নাকি নিঃশ্বাস নেওয়ার সময় নাই। দুদিনের মধ্যে থিসিস পেপার জমা দিতে হবে। আবার সিতারাও এসেছে। এদের মাঝে আবার কোনো যোগসূত্র নাই তো? আমি কিছু বুঝতে পারছি না। এখন রাখি, একটু পর রাজ আসবে, ওকে নাস্তা দিতে হবে। ফোনটা রেখে আসমা বেগম মনে মনে হিসেব মেলাতে লাগলেন। যদিও প্রবল অনিচ্ছা সত্ত্বেও হাসনার কথায় রাজি হতে হলো, কিন্তু মনের ভিতর অশান্তি শুরু হলো। আবার কোনো ঝামেলায় পড়তে হয় কে জানে। হাসনা ফোন রাখতেই সাইমা মানে সিতারার মা ফোন দেয়। রিসিভ করতেই ওপাশ থেকে সাইমা বলে, তোর খালুর বুকে ব্যথা উঠেছে, মেডিকেলে যাচ্ছি।
রাজকে নিয়ে একটু আসতে পারবি? হঠাৎ খালুর বুকে ব্যথা হলো কেন? হার্টের সমস্যা ছিল? আমি কিছুই জানি না। ডাক্তার দেখে বলতে পারবে। তুই বরং রাজকে নিয়ে এখনই চলে আয়। ফোন রেখে দিতেই আমেরিকা থেকে যারার ফোন এলো। হাসনা রিসিভ করতেই ওপাশ থেকে যারা বলে, আপু আব্বুর খবর পেয়েছ? এই মাত্র খালামনির সাথে কথা হলো। সব হয়েছে সিতারার জন্য। সিতারা পাশেই দাঁড়ানো ছিল। ফোন লাউডস্পিকারে থাকার কারণেও যারার সব কথা শুনতে পায়। হাসনার হাত থেকে ফোনটা নিয়ে যারাকে বলে, তুমি তো নিজের পছন্দে বিয়ে করেছ। তারপর বরের হাত ধরে বিদেশে নিজের আখের গুছাতে গিয়েছ। তখন বাবা মায়ের কথা মনে হয়নি? আর আমার বেলায় তোমরা কেউ একবার জানতে চাইলে না আমার পছন্দ আছে কিনা? এখানে আলাদা করে জানার কি আছে? তুই বললেই হতো। আব্বু আম্মু আমাকে সেই সুযোগ দিয়েছে। এরপর ফোনের লাইন কেটে দিয়ে সিতারা হাশেমের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার সাথে হাসপাতালে যাবে নাকি আমি একাই যাব? হাসেম কিছু বলার আগে হাসনা বলে, অবশ্যই যাবে, তোরা নাস্তা করে যা। না আপু আমার কিছুই ভালো লাগছে না। ওরা দুজন না খেয়েই হাসপাতালের দিকে রওয়ানা দিল। বিষয়টা মরিয়ম আর জমিলার কাছে কেমন যেন লাগলো। যাক এরা এ যুগের ছেলে মেয়ে, তাই নিজ থেকে কিছু বলল না। এর মাঝে রাজু মর্নিং ওয়ার্ক সেরে বাসায় চলে এসেছে। আরশাদ আর রিশাদ চৌধুরী ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে নেন। রাজের দাদি আমেনা বেগমও তাই করেন। সে কারণে আজ সকালে এই কাহিনী ওদের সবার কাছে অজানা রয়ে যায়। তবে খাবার টেবিলে মরিয়ম বেগম হাসনাকে বলে, ওরা কি দুজন দুজনকে পছন্দ করে? হাসনা কিছু বলার আগে রাজ বলে, সেরকম কিছু থাকলে তুমি এমনিতেই কদিন পর জানতে পারবে। আর হাসনা তো এখানে থাকে। ওর পক্ষে তো ওদের দুজনের মনের খবর জানা সম্ভব নয়। মরিয়ম আর কথা বাড়ালেন না। কারো ব্যক্তিগত বিষয়ে কৌতূহল থাকা রাজ পছন্দ করে না। দেখা যাবে এখানে এমন একটা কথা বলে ফেলবে যে নিজের মান সম্মান রক্ষা করা কঠিন হয়ে যাবে। হাসপাতালে পৌঁছে সিতারা ইমার্জেন্সিতে চলে যায়। ওখানে ওর বাবার পরীক্ষা নিরীক্ষা চলছে। সিতারাকে দেখে ওর মা রেগে গিয়ে কিছু বলতে যাবে অমনি পিছনে হাশেমকে দেখে নিজেকে সামলে নেয়। এরপর সিতারার দিকে তাকিয়ে গলা ভার করে বলে, কাল রাতে কোথায় ছিলি? সিতারা বেশ মুড নিয়ে বলে, বড় খালামনির বাসায়। সাইমা হাফ ছেড়ে বাঁচে। কাল সিতারার বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নেওয়া হয়েছিল। তবে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজলে তবুও পাওয়া যায়, কিন্তু কেউ নিচ থেকে লুকিয়ে থাকলে সে ধরা না দিলে তাকে খুঁজে পাওয়া মুশকিল। সে কারণে ফিরোজ আর সাইমা আত্মীয় স্বজন কাউকে খুব একটা জানায়নি। তবে ফিরোজকে বুকে ব্যথা হওয়ার অভিনয়টুকু করতে হয়েছে। যাই হোক, যারা যখন বাপের অসুস্থতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিবে তখন সিতারা আর লুকিয়ে থাকতে পারবে না। কারণ সিতারা উনার উপর দুর্বল সেটা উনি জানেন। ডাক্তার বলল গ্যাসের সমস্যা হয়েছে। তবে সিতারা ভেবেছিল ওর অন্তর্ধানে বাবা হয়তো ছেলে পক্ষকে নিষেধ করে দিবে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। সাইমা মনে মনে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করল। ফিরোজ বাসায় যেমন ব্যথায় কাতরাচ্ছিল সাইমা ধরেই নিয়েছে মনে হয় হার্টে সমস্যা হয়েছে। তবে হাশেমকে দেখে মনে মনে সাইমা বেশ খুশি হল। কারণ আজকে মেহমানদের রান্নাগুলো হাশেমকে দিয়ে করিয়ে নিতে পারবেন। সবাই মিলে বাসায় চলে আসার পর সিতারা মনে মনে ভাবল বিপদ কেটে গিয়েছে। তাছাড়া কাল সারা রাত তেমন একটা ঘুম হয়নি। খুব ক্লান্ত লাগছে। ও নিজের রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সাইমা হাশেমকে ডেকে বলে, তুই এসেছিস ভালোই হয়েছে। আজ আবার পাত্রপক্ষ সিতারাকে দেখতে আসবে। আমাকে একটু রান্নার কাজে সাহায্য করবি। হাসেম চমকে উঠে বলে, ক্যান্সেল হয়নি? ক্যান্সেল কেন হবে? এরকম সোনায় সোহাগা ছেলে কি সহজে পাওয়া যায়? যদি সব কিছু ঠিক থাকে তাহলে কাবিন করিয়ে রাখব। পরে ছেলে 6 মাস পর এসে বিয়ে করে সিতারাকে নিয়ে যাবে। হাসেম মনে মনে বলে, এও কপালে লিখা ছিল। না, এখানে থেকে নিজের বউয়ের বিয়ে দেখা ওর পক্ষে কিছুতেই সম্ভব নয়। সে কারণে চলে যাওয়াই ভালো। সাইমা হাশেমের নীরবতা দেখে বলল, কি ভাবছিস? আমাকে একটু সাহায্য কর। আসলে খালামনি থাকতে পারলে আমার ভালোই লাগতো। কিন্তু আমার থিসিস পেপার জমা দিতে হবে। খালুর অসুস্থতার কথা শুনে দেখতে এসেছিলাম। তাহলে আর কি, আমাকে একাই ম্যানেজ করতে হবে। হাসেম আর বেশিক্ষণ এখানে থাকতে চাইল না। যদিও সাইমা কিছু খেয়ে যেতে বলেছিল, কিন্তু হাশেমের পক্ষে এখানে এক ফোঁটা পানি খাওয়াও সম্ভব নয়। বাসা থেকে বের হয়ে বাসে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল। ওর খুব খারাপ লাগছে। সিতারার প্রস্তাবে রাজি হয়ে এভাবে ওকে বিয়ে করাটা একদম ঠিক হয়নি। সিতারার বিয়ের কথা শুনে হাশেমের মনে হলো কে যেন ওর হৃদয়টা একটা ধারালো তলোয়ার দিকে কেটে রক্তাক্ত করে দিল।
আকাশে প্রচণ্ড মেঘ জমেছে। বাসে ওঠার সাথে সাথে আকাশ কালো করে বৃষ্টি নামতে শুরু করল। মুষলধারে বৃষ্টি ঝরছে। হঠাৎ মনে হলো ও কি কাপুরুষ। নিজের বউয়ের বিয়ের কথা শুনে এভাবে চলে আসা ঠিক হলো কিনা বুঝতে পারছে না। আসলে হাশেমের মাথা ঠিক মতো কাজ করছে না। শুধু বুকের ভিতরটা ফাঁকা লাগছে। হাশেমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কে বলে পুরুষ মানুষ কাঁদে না? হয়তো মেয়েদের মতো হাহুতাশ করে কাঁদে না, তবে নীরবে হৃদয়ের অন্তপুরে বেদনার অশ্রু ঝরতে থাকে। তার কিয়দংশ কিছুটা হয়তো চোখ দিয়ে গড়িয়ে পড়ে। অনেকদিন পর সিতারা ছাদে পা রাখল। পুরো ছাদে গোলাপের পাপড়ি বিছানো রয়েছে। আকাশে ঝরছে চাঁদের আলো। একটা মিষ্টি সুবাস নাকে এসে লাগছে। মনে হলো গোলাপের সুবাস। একসময় এই ছাদটা ওর পৃথিবী ছিল। পুরো ছাদটা যেন নন্দন কাননে সেজে উঠেছে। সিতারা ঘোর লাগা আখিতে দৃষ্টি মেলে ভাবছে এসব কি হচ্ছে ওর সাথে। হঠাৎ মনে হলো ছাদে হেলে পড়া নারিকেল গাছের চিরল চিরল পাতার আড়ালে সাদা শেরওয়ানি পরে কে দাঁড়িয়ে আছে। সিতারা নিজের দিকে তাকিয়েও অবাক হয়। ওর পরনে তো টুকটুকে লাল বেনারসি। কখন পড়েছে মনে করতে পারছে না। কিছু দূরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে মনে হলো এত সেই পরিচিত দাঁড়ানোর ভঙ্গিমা। এখন সব মনে পড়েছে। আজই তো এই মানুষটার সাথে ওর বিয়ে হয়েছে। সিতারা আস্তে আস্তে ধীর পায় মানুষটার পিছনে দাঁড়ালো, কিন্তু ওই মানুষটা ওর দিকে ফিরেও তাকালো না। উনাকে সিতারার স্পর্শ করতে ইচ্ছে হয়। সে কারণে যখন ছুতে গেল তখনই মানুষটা সরে দাঁড়াতে গেলেই ছাদের উপর থেকে নিচে পড়ে যেতে থাকে। সিতারা জোরে চিৎকার দেয়। অমনি ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই বুকের ভিতরটা ব্যথায় মোচড়াতে থাকে। রুমের দরজা খুলে বেরিয়ে আসে। প্রতিটি রুমে গিয়ে হাশেমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও হাশেমকে খুঁজে পায় না। এর মাঝে মীরা এসে বলে, ঘুম ভাঙল তোমার? কি গভীর ঘুমোরে বাবা, কতক্ষণ ধরে দরজা নক করছিলাম। এই হাসেম ভাইকে দেখেছিস? ভাইয়া তো চলে গেছে। আর এখন ভাইয়া ভাইয়া না করে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নাও। একটু পর ছেলেপক্ষ চলে আসবে। মানে কি? মানে হচ্ছে ছেলে পছন্দ হয়ে গেলে চাচা তোমার কাবিন করে ফেলবে। কে বলেছে তোকে? ড্রয়িং রুমে সবাই কথা বলছিল তখন আমি শুনে ফেলেছি। এমন সময় মীরার মা রুবা হাতে একটা শাড়ির প্যাকেট নিয়ে এসে সিতারার সামনে দাঁড়িয়ে বলে, এখন গোসল করনি? ওরা তো রওয়ানা দিয়েছে। চাচি, আমি এই বিয়ে করব না। কোনো ঝামেলা পাকিও না। মনে রেখো তোমার বাবার শরীর খারাপ। এমন কোনো কাজ করো না যাতে তোমার বাবার শরীর আবার খারাপ হয়। সিতারা ওর চাচির সাথে কথা না বলে কিচেনে গিয়ে ওর মাকে বলে, মা, আমি এই বিয়ে করব না। ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না। শুধু শাড়ি পরে ছেলেপক্ষের সামনে গিয়ে একটু বসবি। বিয়ে করব না তাহলে ওদের সামনে যাব কেন? সিতারা, তোর বাবার শরীর কিন্তু ভালো না। এখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত শাড়ি পরে সাজুগুজু কমপ্লিট কর। ও কিচেন থেকে বেরিয়ে আসে। মাথাটা ঝিমঝিম করছে। একদিকে স্বপ্নের বিষয়টা মাথায় ঘুরপাক খাচ্ছে, অন্যদিকে এই বিয়ের ধাক্কা কিভাবে সামলাবে। নিজের রুমে এসে সিতারা হাশেমকে ফোন দেয়, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। ওর দুচোখ ভরে বাঁধভাঙ্গা অশ্রু ঝরতে শুরু করে। হাসেম ইচ্ছে করেই মোবাইল বন্ধ রেখেছে। ও জানে সিতারা ফোন দিয়ে কান্নাকাটি করবে। তখন হাশেমের মনটা আরো বেশি খারাপ হবে। রাজশাহী পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল। হাসেম বাস থেকে নেমে সোজা পদ্মা পাড়ে চলে যায়। সেখানে বালির উপর বসে পড়ে আকাশের দিকে দৃষ্টি মেলে ধরে। আকাশটা যেন আজকে অন্যরকম নীল হয়ে আছে। এমনিতে হাশেমের কখনো আকাশ দেখতে ভালো লাগে না। আজ বালির উপর শুয়ে পুরো দৃষ্টিটা আকাশের দিকে ছড়িয়ে দেয়। কিন্তু আকাশটা আজ বড় বেশি বিষণ্ণ হয়ে আছে। বুকের ভিতরটা ব্যথায় মোচড়াতে লাগল। ভীষণ কষ্ট অনুভব হচ্ছে। সিতারার কথা খুব মনে পড়ছে। ওর কি এতক্ষণে আকদ হয়ে গেছে? মোবাইলটা খুলে হাসনাকে ফোন দেয়। রিং হতেই ওপাশ থেকে হাসনা ফোন রিসিভ করে বলে, তোর সমস্যাটা কি? হঠাৎ আসলি আবার চলেও গেলি। কিছ বুঝলাম না। সিতারার খবর কিছু জানো? আমার শরীরটা ভালো লাগছিল না তাই যাইনি। আমি যাইনি বলে রাজও যায়নি। সে কারণে বলতে পারছি না আকদ হলো কিনা। তুই সিতারাকে ফোন দিলেই তো সব জানতে পারতিস। তা পারতাম। তুই কি সিতারাকে পছন্দ করিস? না না, সেসব কিছু না। এমনিই জিজ্ঞাসা করলাম। হাসেম দ্রুত ফোন রেখে দিল। এরপর একটা অটো ভাড়া করে হলের দিকে রওয়ানা দিল। চারিদিক অন্ধকার হয়ে আসছে। হলের কাছে পৌঁছাতে ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করে। রুমে এসে আগে শাওয়ার নিয়ে নেয়। পেটের ভিতর শব্দ হচ্ছে। খিদা লাগলে ওর পেটে কেমন অদ্ভুত শব্দ হতে থাকে। ঘরে বিস্কুট আর চানাচুর আছে।
বের করে মুখে দিতেই ভীষণ তিতা লাগল। মুখে কোনো স্বাদ নেই। ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে সিতারা ফোন দিয়েছে। হাসেম ফোন রিসিভ করে না। সিতারা একের পর এক কল দিতেই থাকে, কিন্তু হাসেম রিসিভ করে না। একসময় ফোনটা মিউট করে রাখে। তারপর নিজের থিসিস পেপার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে হাসেম ফোন রিসিভ করেনি দেখে অভিমানে সিতারাও আর ফোন দেয়নি। একটানা 7 দিন পরিশ্রম করে থিসিস পেপার জমা দেয়। তবে রুমে আসার পর শরীর কেঁপে জ্বর আসে। জ্বরের ঘোরে হাসেম সিতারার নাম ধরে ডাকতে থাকে। একসময়ও জ্ঞান হারিয়ে ফেলে। ওর রুমমেট আসিফ ওকে রাজশাহী মেডিকেলে ভর্তি করে। সিতারা এসে বারান্দায় বসে। একটা দারোকাক কখন থেকে কাকা করেই যাচ্ছে। ঘরে সকালে বানানো একটা রুটি ছিল। সিতারা রুটিটা এনে বারান্দার গ্রিলে রাখতেই কাকটা ছো মেরে রুটি নিয়ে চলে যায়। যাক, কাকের চেঁচামেচি থেকে রক্ষা পাওয়া গেল। সিতারা বারান্দায় পেতে রাখা চেয়ারটায় বসে। আজ সকাল থেকে হাসেমের কথা ওর খুব মনে পড়ছে। ওর কথা ভাবতেই দুচোখ জলে টইটম্বুর। হাসেমের কথা মনে হলে কেন চোখ ভর্তি করে অশ্রুর ঢল নামে সিতারা বুঝতে পারে না। অথচ 7 দিন আগে হাসেমের সাথে ওর বিয়ে হয়েছে। যেভাবেই বিয়েটা হোক না কেন 3 কবুল বলে আল্লাহ পাকের কালাম সাক্ষী রেখে বিয়ে হয়েছে। অথচ এই 7 দিন ওই মানুষ ফোন দিয়ে একটা খবর নিল না। এমনকি ওর ফোনও রিসিভ করল না। তার জন্য ওর চোখে পানি কেন আসে ও বুঝতে পারে না। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ধরবে না ভেবেও সিতারা ফোন রিসিভ করল। সাথে সাথে ওপাশ থেকে পুরুষ কণ্ঠে একজন বলে, আপনি কি সিতারা বলছেন? জি, আপনাদের বিয়েতে সাক্ষী হয়েছিলাম। আমি আসিফ বলছি। বলুন কি বলতে চান? হাসেমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরের ঘোরে ও আপনার নাম ধরে ডাকছে। আপনি কি আসতে পারবেন? ঠিক আছে, আমি আসছি। সিতারা রাজশাহীতে হাসেমের কাছে যাচ্ছে। এই কথাটা একটা কাগজে লিখে পেপার ওয়েট দিয়ে চাপা রাখল। তারপর কিছু টাকা ব্যাগে ভরে একটা অটো নিয়ে বাসস্ট্যান্ডের দিকে রওনা দিল। সামনে বাসটা পেল, সেটাতেই উঠে বসে। ঘণ্টাখানিক পর ফোনটা বেজে উঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর মা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে সাইমা বলে, তুই কার অনুমতি নিয়ে রাজশাহী রওনা দিয়েছিস? আমার নিজের অনুমতি নিয়ে রওনা দিয়েছি। ওর সাথে তোর এত খাতির কবে থেকে হলো যে জ্বরের কথা শোনা মাত্রই লজ্জাশর্মের মাথা খেয়ে রওনা দিয়েছিস? হাসেম আমার কেমন খাতিরের মানুষ তুমি রাজশাহী আসলে জানতে পারবে। আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মাথাটা ব্যথা করছে। ফোন রাখলাম। এই ফোন রাখবি না, কথা এখনো শেষ হয়নি। বলো কি বলবে? তুই এত নির্লজ্জ কবে থেকে হয়েছিস? একটা সমত্ত মেয়ে আর একটা সমত্ত ছেলের কাছে ছুটে যাচ্ছে। দেখতে ভীষণ খারাপ লাগছে। লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা পরেও ভাবা যাবে। কিন্তু এই মুহূর্তে আমি না গেলে হাসেম ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সিতারা মোবাইল সুইচ অফ করে রেখে দিল। ও জানে ওর মা ওকে এখন একটানা বকে যাবে। এই মুহূর্তে আম্মুর বকবক ওর ভালো লাগছে না। হাসেম ভাই কেমন আছে কে জানে? হাসেম ভাই বলে সিতারা মনে মনে শুধরে নিল। আসলে হাসেম এখন ওর হাজবেন্ড। আর যাই হোক, হাজবেন্ডকে ভাই বলাটা মনে হয় শোভন দেখায় না। ওদিকে সাইমা সিতারাকে মোবাইলে বারবার ফোন দিতে থাকে, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। সিতারার চাচি সহ সবাই তখন ড্রয়িং রুমে বসে আছে। সাইমাকে বারবার ফোন করতে দেখে রুবা মানে সিতারার চাচি ফোন কেটে বলে, আর ফোন দিয়ে লাভ নেই। যা ঘটার তা তো ঘটেই গিয়েছে। তবে হাসেম তোমার বনুপো হলে কি হবে? ওকে আমার বরাবর ধান্দাবাজ মনে হতো। এই ধরনের ছেলেরা গাছেরও খায়, তলারটা কুড়ায়। রুবার কথা শুনে সাইমার মনে মনে সিতারার উপর প্রচণ্ড রাগ হলো। আজ সিতারার কারণে ওকে এই কথাগুলো শুনতে হলো। তবে রুবার উপরও চটে গিয়ে মনে মনে বলল, নিজের ঘর আগে সামলাও। তোমার মেয়ে স্কুলের গণ্ডি এখনো পেরোয়নি, তাতেই প্রেম করা শিখে গিয়েছে। আর এমন ছেলের সাথে প্রেম করে যে প্রতি ক্লাসে ফেল করে পরের বছর পাশ করে। আমার মেয়ে কিংবা বনুপোকে নিয়ে তোমায় ভাবতে হবে না। রুবার কথা শুনে সিতারার বাবা ফিরোজ রেগে গিয়ে বলে, এখানে হাসেমের দোষটা কোথায়? দোষ যা করেছে সেটা সিতারাই করেছে। রুবা ফোঁস করে উঠে বলে, আপনার মতো ভালো মানুষের চোখে ওইসব বদমায়েশ ছেলেদের ত্রুটি ধরা পড়বে না। ফিরোজ এবার রেগে গিয়ে বলে, রুবা কিসব বলছো? হাসেম খুবই ভদ্র একজন ছেলে। তুমি আর কদিন দেখেছ? আমি ছোটবেলা থেকে হাসেমকে ভদ্র ছেলে হিসেবে জানি। সাইমা রেগে গিয়ে বলে, এসব আজাইরা প্যাচাল বাদ দিয়ে আমার সাথে রাজশাহী চলো। ওদিকে সিতারার রাজশাহীতে পৌঁছাতে রাত 8টা বেজে যায়। একটা অটো নিয়ে রাজশাহী মেডিকেলের দিকে রওনা দেয়।
হাসপাতালে পৌঁছে আগে রিসিপশনে একটা কেবিনের জন্য চেষ্টা করে, তবে খুব তাড়াতাড়ি কেবিন পেয়ে যায়। আসলে জেলা শহরগুলোতে কেবিন খালি পড়ে থাকে। এরপর ওয়ার্ডে গিয়ে দেখে সিতারা হাশেমের দিকে তাকিয়ে অবাক হয়। হাশেমের চোখের নিচে কালো দাগ পড়েছে বেশ অনেকখানি জায়গা জুড়ে। চেহারা হয়েছে কাকের মতো, মুখ ভর্তি দাড়িগোঁফ। স্যালাইন দেওয়া হচ্ছে। সিতারাকে দেখে আসিফ হাশেমের কাছ থেকে ছুটে এসে সিতারাকে বলে, আপনার হাসপাতালে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো সমস্যা হয়নি। হাশেম এখন কেমন আছে? দুপুরের পর জ্বর আর আসেনি। সিতারা লক্ষ্য করে আশেপাশের রুগীর বেড থেকে তাদের অ্যাটেন্ডেন্টরা উকি ঝুঁকি মারছে। আসলে পুরুষ ওয়ার্ডের সামনে এরকম এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে, তাকে দেখার জন্য উকি মারবে, এটাই স্বাভাবিক। আসিফ সিতারার দিকে তাকিয়ে বলে, আপনি এখানে কিভাবে থাকবেন? ওয়ার্ডের অবস্থা ভালো নয়। তাছাড়া বাথরুমের অবস্থা বেশি খারাপ। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি, রুগীর সাথে যারা থাকতে আসে তারাই মনে হয় বাথরুম ব্যবহার করতে জানে না। আসিফের কথা শুনে সিতারার বিরক্ত লাগল। সেটা গোপন রেখে আসিফকে বলে, আসার সময় কেবিন ঠিক করে এসেছি। আপনি শুধু ওকে কেবিনে শিফট করার ব্যবস্থা করুন। আসিফ সিতারার আপাদমস্তকে চোখ বুলিয়ে মনে মনে বলে, হাসেম, তোর কপাল বটে। এরকম একটা নারী তোর জীবনে জোটাতে পেরেছিস, যে তোর সেবার করার জন্য ছুটে এসেছে। মনে হচ্ছে তোর কপালের সাথে আমার কপালটা ঘষে নেই। সিতারা আসিফের দিকে তাকিয়ে বলে, এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে রোগী তো শিফট করা যাবে না, তাই না? ওহ সরি, এখনই সব ঠিক করে দিচ্ছি। আসিফ সাথে সাথে ওয়ার্ড বয় ডেকে ঘুমন্ত হাশেমকে স্ট্রেচারে করে কেবিনে নিয়ে বেডে শুয়ে দিল। সিতারা তখন করিডোরে দাঁড়িয়েছিল। আসিফকে নিষেধ করে দিয়েছে ওর আসার খবর যেন হাশেমকে না জানায়। বিছানায় শোয়ার সাথে সাথে হাশেমের ঘুম ভেঙে যায়। আসিফের দিকে তাকিয়ে বলে, ওয়ার্ডে তো ভালোই ছিলাম, কেবিনে আনলি কেন? তাছাড়া কেবিনের খরচ এখন কে বহন করবে? এমনি আমার পকেট খালি হয়ে আছে। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি একটু বাইরে থেকে আসছি। আসিফ চলে যাবার পর হাসেম বিছানায় পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে রাখে। সিতারা কেবিনে ঢুকে বেডের পাশে রাখা চেয়ারটায় বসে পড়ে। এরপর হাশেমের কপালে হাত দিয়ে বলে, কেমন আছো? হাসেম চমকে উঠে পাশ ফিরে সিতারার দিকে তাকিয়ে বলে, তুমি এ সময় কোথা থেকে আসলে? যেখান থেকে আসা দরকার সেখান থেকেই এসেছি। তোমার হাজবেন্ড জানতে পারলে বিষয়টা খারাপ হবে। তাছাড়া, থামলে কেন? তাছাড়া কি? আমার বোনের ডিভোর্স হওয়াতে আমি বুঝি একজন ডিভোর্সি মেয়েকে এই সমাজ কি চোখে দেখে? তাই আমি চাই না তোমার এমন কিছু হোক। আমিও চাই না বলেই তোমার কাছে চলে এসেছি। আমার সেদিন বিয়ে হয়নি। ছেলেপক্ষ আংটি পরিয়ে চলে গিয়েছে। ওরা চলে যাওয়ার পর আমি আংটি খুলে রেখে দিয়েছি। আর আজ পুরোপুরি তোমার কাছে চলে এসেছি। কিন্তু খালা খালু কি এই বিয়েটা মেনে নিবেন? না নিলে সমস্যা নেই। তোমারও গ্রাজুয়েশন শেষ আর আমারও সামনে শেষ হয়ে যাবে। তুমি একটা চাকরি জোগাড় করতেই পারবে। আমিও দুটো টিউশনই করব। এতে আমাদের টেনাটুনির সংসার ভালোই চলবে। কিন্তু আমি খালা খালুকে কষ্ট দিতে চাই না। হাশেমের কথায় সিতারার প্রচণ্ড অভিমান হলো। নিজের অভিমান প্রকাশ না করে হাশেমকে বলে, ঠিক আছে, তোমাকে কাউকে কষ্ট দিতে হবে না। রাতটা পার হলে আমি কাল সকালে চলে যাব। এর মাঝে দরজায় নক করার শব্দ হলো। সিতারা দরজা খুলে দেখে আসিফ হোটেল থেকে খাবার কিনে এনেছে। সিতারার হাতে খাবার বুঝিয়ে দিয়ে ও হলে চলে যায়। সিতারা খুব স্বাভাবিকভাবে হাশেমকে খাবার দেয়। নিজেও একটুখানি খিচুড়ি আর ইলিশ মাছের ভাজি আর বেগুন ভাজি দিয়ে খেয়ে নেয়। হাসেম খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নেয়। সিতারা খাওয়া শেষ করে কেবিনের বাইরে চলে আসে। রাত 12টা বাজে। পুরো হাসপাতাল আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে। করিডোরের কিছু লাইট অফ করে দেওয়া হলো। হাশেমের কেবিনটা এক পাশে থাকাতে সিতারার ভালোই হলো। ও পেতে রাখা চেয়ারটায় বসে নিজের দৃষ্টি বাইরে মেলে ধরে আর মনে মনে ভাবে, কি মানুষকে ও ভালোবেসেছে, যে কিনা ওর ভালোবাসার গভীরতা অনুভব করতে পারল না। ওর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবে কিছুক্ষণ পর নিজের চোখের পানি মুছে মনে মনে বলে, একজন কাপুরুষের জন্য চোখের পানি ফেলা উচিত নয়। আকাশে আজ চাঁদের ফোকা ফোকা জোছনা ঝরছে। সিতারা দৃষ্টিটা বাইরে মেলে ধরে। দূরে ঘন বৃক্ষরাজি দেখে ওর মনে হলো ওই জায়গাটা যেন বৃক্ষের দুর্গ। অনর্গল ঝিঝি পোকা ডেকে চলেছে। সিতারা এখানে ঘুমিয়ে পড়তে মন চাইছে। তবে সেটা মনে হয় ঠিক হবে না। সিতারার মন আজ বড় শান্ত। কারণ ও আজ বুঝে গিয়েছে আর যাই হোক জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না। সিতারা
সিতারা পাশ ফিরে তাকিয়ে হাশেমকে বলে, দেখো বাইরে আজ কি সুন্দর জোছনা, আমি আজ সারা রাত এখানে বসে কাটিয়ে দিব। এরপর কিছুক্ষণ নীরব থেকে হাশেমকে বলে, তুমি আমাকে নিয়ে কোনো প্যারা নিও না, আমি খুব দ্রুত তোমাকে মুক্ত করে দিব। হাশেমের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। ও তো সিতারাকে অনেক ভালোবাসে। হাসেম কেবিনে এসে একটা চাদর নিয়ে সিতারাকে দিয়ে বলে, এটা গায়ে জড়িয়ে নিও, ঠান্ডা লেগে যেতে পারে। সিতারার কিছু কঠিন কথা হাশেমকে শোনাতে মন চাইছিল। ওর বাচামড়াতে কার কি এসে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। খুব ভোরে সাইমা আর ফিরোজ চলে আসে। সিতারা তখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছিল। সাইমা আর ফিরোজ সিদ্ধান্ত নিয়েছে হাশেমের সাথেই সিতারাকে বিয়ে দিবে। ঘরের ছেলেমেয়ে ঘরেতে থেকে যাবে। ফিরোজ রুমে এসে হাশেমকে দেখে বলে, এখন কেমন আছো? ভালো আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। সিতারা ওয়াশরুম থেকে বের হয়ে হাশেমের মুখের দিকে অবাক হয়ে তাকায়। আর মনে মনে বলে, বোবার মুখে দেখি কথা ফুটেছে। ও জানতো ওর বাবা মা চলে আসবে, সে কারণে উনারা আসাতে সিতারা অবাক হয় নাই। তবে হাসেম কি বলবে সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। আঙ্কেল, আমি সিতারাকে অনেক ভালোবাসি। তা তো বুঝতেই পারছি, তা না হলে আমার মেয়ে এভাবে ছুটে আসে? এবার হাসেম মাথা নিচু করে বলে, আমি একটা অপরাধ করে ফেলেছি। এ কথা শুনে তিনজনই ওর মুখের দিকে তাকালো। আপনাদের না জানিয়ে আমি ওকে বিয়ে করে ফেলেছি। এ কথা শুনে সিতারা রেগে গিয়ে বলে, না, তুমি আমাকে বিয়ে করনি, বরং আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। সাইমা রেগে গিয়ে ফিরোজকে বলে, তোমার আহ্লাদ পেয়ে ওর আজ এই দশা। লজ্জা শর্মের বালাই নেই। এতদিন শুনেছি ছেলেরা জোর করে মেয়েদের বিয়ে করে, এখন শুনলাম মেয়ে জোর করে ছেলেকে বিয়ে করেছে। সেই রত্নটি আবার আমার মেয়ে। ভাবতেই অবাক লাগছে, এরকম নির্লজ্জ একটা মেয়েকে আমি পেটে ধরেছিলাম। সিতারা ফোঁস করে বলে, কেন, তোমার বড় মেয়ে তো প্রেম করে বিয়ে করেছে, তার বেলা তোমার নির্লজ্জ মনে হয়নি? আমার বেলায় তোমার যত সমস্যা। আমার বড় মেয়ে জোর করে অন্তত কোনো ছেলেকে বিয়ে করেনি, আমাদের দুপক্ষের অভিভাবক মিলে বিয়ের আয়োজন করেছে। এ কথা শুনে হাসেম বলে, খালাম্নিও আমাকে জোর করে বিয়ে করেনি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে ওকে বিয়ে করেছি। এই বলদ তোকে এখানে কথাকে বলতে বলেছে? সিতারার কথা শুনে ফিরোজ বলে, সিতারা, এ তোমার কেমন মুখের ভাষা? হাসব্যান্ডকে বলদ বলাটা ভালো দেখায় না। হাসেম আবারও ফিরোজের দিকে তাকিয়ে বলে, খালু, আমি কিছু মনে করিনি। হাসেম একটু লাজুক টাইপের মানুষ। সিতারার মুখে নিজের বলদ বিশেষণ শুনে কুকড়ে যেতে লাগল। ছেলেটার আরও একটা গুণ আছে, প্রচণ্ড বিনয়। সে কারণে ফিরোজ একটু বিরক্তিসূচক ভাব এনে বলল, তুমি মনে না করলেও আমার গায়ে লাগে। তোমার খালা যদি আমাকে বলদ বলতো তাহলে কেমন লাগতো? সিতারা সাথে সাথে ফোড়ন কেটে বলে, তুমি তো বলদ না যে আম্মু তোমাকে বলদ বলবে। আমি যাকে বলদ বলেছি সে আসলেই একটা বলদা। এবার হাশেমের মনে মনে সিতারার উপর রাগ হলো। নিজের স্বামীকে বারবার বলদ বলছে, অথচ বলদের স্ত্রীলিঙ্গ গাই, সেটা কি ও জানে না? সেই সূত্রে ওকে তো গাই গরু বলা যায়। এমন সময় সাইমা বলে, গাই গরুর স্বামী তো বলদ হওয়ারই কথা, তাই না? এবার ফিরোজ বিরক্ত হয়ে বলে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তোমাদের হালকাভাবে নেওয়াটা কি ঠিক হচ্ছে? যেখানে দুটো জীবন জড়িয়ে আছে। সাইমা, ওদের বাসায় নিয়ে এবার আসল বিয়ের ব্যবস্থা করতে হবে। সিতারা বেশ শান্তভাবে বলে, আমি ওকে আর বিয়ে করব না। ঠিক আছে, এবার বাসায় গিয়ে আমাদের ধন্য করো। সিতারার মুখে বিয়ে করব না শুনে হাসেম চমকে উঠে। অথচ আজ রাতে স্বপ্নে সে সিতারার সাথে বাসর করেছে। অবশ্য সিতারাকে যখনই বাহুডোরে জোড়াতে যাবে অমনি সিতারার পায়ের শব্দে ঘুমটা ভেঙে যায়। অবশ্য ঘুমটা খুব একটা গাঢ় ছিল না, তবে ঘুম ভেঙে যাবার পর একটা ভালো লাগা ওকে আচ্ছন্ন করে রেখেছিল। আহা, স্বপ্নেই যদি এত ভালো লাগা বিরাজ করে বাস্তবে, তাহলে কত না মধুর হবে সে কথা ভাবতেই রোমাঞ্চিত হলো। আর এখন বলছে ও বিয়ে করবে না। হাশেমের ভীষণ খারাপ লাগছে। মায়ের কথা শুনে সিতারা মনে হয় একটু হোঁচট খেল। মনে মনে ভাবল কোথায় একটু সাধাসাধি করবে, অথচ সেটা না করে ওর কথাতেই সায় দিল। ফিরোজের মুখটাও থমথমে হয়ে গেল। সাইমা অবশ্য মনে মনে খুশি হয়েছে। ও কিছুতেই চায় না সিতারা দেশের বাইরে চলে যাক। যারা গিয়েছে তাই বলে ওকেও যেতে হবে নাকি? দেশে থেকেও সুন্দর ক্যারিয়ার তৈরি করা যায়। তাছাড়া হাশেমের রেজাল্ট ভালো, ওকে বলবে বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওর একটা সিভি জমা দিতে। বলা যায় না, রিজিকে থাকলে চাকরি হয়ে যেতে পারে। কিন্তু এই মনোভাব প্রকাশ করা যাবে না।
যতটা সম্ভব মুখে বিরক্তি ভাব সাজিয়ে রাখতে হবে। ওরা সবাই নাস্তা করে রংপুরের উদ্দেশ্যে রওনা হলো। মীরা বসার ঘরের জানালা দিয়ে দেখল সিতারা সহ সবাই আসছে। হাসেম ভাইকে দেখে মনে হচ্ছে উনি যেন জেলখানার কয়েদি। পুরো শরীর ঘেমে ভিজে আছে, শার্টটা গায়ের সাথে চিপকে লেগে আছে। ডোরবেল বাজার আগেই মীরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ওরা সবাই বসার ঘরের সোফায় বসে। সাইমা মীরার দিকে তাকিয়ে বলে, তোমার আম্মুকে 4 গ্লাস শরবত বানাতে বলো। মীরা ভিতরে চলে যায়। হাসেমের ভীষণ অস্বস্তি লাগছে। সিতারার চাচির মুখের জবানের যে ধার ছুরি দিয়ে কাটলেও মানুষ এত ব্যথা পাবে না যতটা পাবে উনার কথা দিয়ে। ফিরোজ হাসেমের দিকে তাকিয়ে বলে, শরবত খেয়ে তুমি গেস্টরুমে গিয়ে কাপড়চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। এরপর সিতারার দিকে তাকিয়ে বলেন, তুইও নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। এমন সময় রুবা 4 গ্লাস শরবত নিয়ে বসার ঘরে ঢুকলেন। হাসেমের হাতে শরবত তুলে দিয়ে বলে, তুমি কি আজ এখানেই থাকবে নাকি? সিতারা ওর রুমের দিকে যাচ্ছিল। চাচির কথা শুনে ঘাড় ঘুরিয়ে বলে, কেন থাকলে আপনার কি সমস্যা? ওমা, আমি এখানে খারাপ কি বললাম? ওর বোনের বাসায় তো যেতে পারে। সেটা জানতে চাওয়া কি দোষের? তাছাড়া কি? কথাটা শেষ করেন। আমার মীরা এখন বড় হচ্ছে, সুতরাং এই বিষয়গুলোতে আমার এখন সাবধান থাকতে হবে। ফিরোজ কঠিন স্বরে রুবাকে বলল, এত সাবধান থাকার দরকার নেই। ও বিবাহিত। তুমি কিচেনে ভালো কিছু রান্নার ব্যবস্থা করো। ও আজ এখানেই থাকবে। আর টেবিলে খাবার দিয়ে দাও। হাসেম গেস্টরুমে চলে গেল। রুবা মনে মনে প্রচণ্ড বিরক্ত হয়, কিন্তু কিছু করার নেই, ভাসুর বলে কথা। বিয়েটা কার সাথে হয়েছে সেটা জানার কৌতূহল ছিল। কিন্তু ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফিরোজ সাইমাকে নিয়ে নিজের রুমে আসলেন। তাদের গোপন কিছু আলোচনা আছে। সাইমার সাথে আলাপ করে হাসেমের মা বাবাকে ফোনে আগামীকাল বাসায় আসতে বললেন। কেন আসতে বলা হলো সেই কারণটা অবশ্য গোপন রাখলেন। হাসনা আজ একটু ভোরে ঘুম থেকে উঠেছে। দুপুরে ওর খালার বাসায় ওদের সবার দাওয়াত আছে। ওর কাছে বিষয়টা যেন কেমন লাগলো। হঠাৎ করে খালা এই দাওয়াতের ব্যবস্থা কেন করলেন বুঝতে পারছে না। কিচেনে গিয়ে শাশুড়ি মায়ের সাথে কাজে হাত লাগায়। ও পরোটা বানিয়ে দেয়। শাশুড়ি মা ভেজে নিতে লাগলেন। আজ যারার শাশুড়ি জমিলা বেগমের প্রেসারটা বাড়ার কারণে উনি শুয়ে আছেন। সবজিটা হয়ে এসেছে। পরোটাগুলো ভাজা হয়ে গেলেই টেবিলে বেড়ে দেওয়া যাবে। শাশুড়ি মনোয়ারা বেগম পরোটা ভাজতে ভাজতে হাসনাকে বলেন, শোনো রাজের কিন্তু এবার ছেলে চাই। হাসনার হাতের বেলুনিটা থেমে গেল। ছেলে কিংবা মেয়ে সন্তান এটা তো কারো হাতের ব্যাপার নয়। আল্লাহ পাকের যা ইচ্ছা উনি সেটাই দান করবেন। সে কারণে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে হাসনা বলে, মা আমি একটা সুস্থ সবল সন্তান চাই। মনোয়ারা বেগমের মুখটা সাথে সাথে কালো হয়ে যায়। বিরক্ত হয়ে হাসনাকে বলেন, তোমার চাওয়াটা শুধু দেখলে হবে না, আমার ছেলের চাওয়াটা তোমার ভাবতে হবে। আর বাকি পরোটাগুলো ভেজে টেবিলে খাবার বেড়ে দাও। এ কথা বলে হাসনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের শাশুড়ির খাবারটা নিয়ে চলে গেলেন। হাসনার খুব খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই। রাজ হয়তো ওর মায়ের কাছে নিজের চাওয়ার কথা বলেছে, সে কারণে হয়তো উনি বলেছেন। ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখে খালাম্নি ফোন দিয়েছে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে সাইমা বলে, হাসনা তুই একটু তাড়াতাড়ি চলে আসিস। রাজবাড়ির সবাইকে নিয়ে পড়ে আসলে চলবে। হাসনা ওর খালাকে আশ্বস্ত করে বলে, তুমি এত চিন্তা করো না, আমি একটু পরেই রওয়ানা দিচ্ছি। দ্রুত নাস্তার পর্ব শেষ করে হাসনা সাইরা আর আরশিকে রেডি করে নিজেও একটু সাজুগুজু করে নেয়। কিন্তু সমস্যা হচ্ছে শাড়ি পরা নিয়ে। পেটটা একটু ভারী হওয়াতে ঝুঁকে এখন শাড়ির কুচিগুলো ঠিক করতে পারে না। তারপরও কষ্ট করে ঠিক করতে লাগলো। সামনে ঝুঁকতেই রাজ দৌড়ে এসে বলে, করছো কি? এভাবে ঝুঁকে পড়া ঠিক নয়। আমাকে বললেই তো পারো, আপনি শাড়ির কুচি ঠিক করতে পারেন। কেন পারবো না? একসময় রোশনির কথাটা রাজ আর শেষ করল না, অসমাপ্ত থেকে গেল। কিছুটা নীরবতা। কুচিটা ঠিক করে রাজ হাসনাকে বলে, দেখো ঠিক হয়েছে কিনা। হাসনা বুঝে রোশনি ওর প্রথম প্রেম, তাকে ভুলে থাকা সম্ভব নয়। কিন্তু তারপরও কষ্ট হয়। তবে ভিন্ন পরিস্থিতিতে হাসনা নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করে। আসলে ওই রাজকে ভালোবেসে ফেলেছে। মাঝে মাঝে ভাবে রোশনি কিভাবে এই মানুষটাকে সায়েরাকে ফেলে রেখে চলে গেল। আবার এও ভাবে রোশনি চলে না গেলে ওর তো এই জায়গায় আসা হতো না। আয়নায় হাসনা তাকিয়ে দেখে অবাক হয়। আসলেই রাজ খুব নিখুঁতভাবে কুচিগুলো ঠিক করে সেফটিপিন লাগিয়ে দিয়েছে।
হাসনার জীবনে কখনো এ ধরনের অভিজ্ঞতা হয়নি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা হাসনা কখনো ওর বাবাকে দেখেনি মায়ের শাড়ির কুচি ঠিক করে দিয়েছে। আর নিজের জীবনে তো ও একজন অমানুষের সংসার করেছে, যার কাছে এই সুন্দর চাওয়াগুলো পাওয়া মানে আকাশকুসুম ভাবনা। হাসনা রেডি হয়ে সাইরা আর আরশিকে নিয়ে সিতারাদের বাসায় একা যেতে চাইলে রাজ বাধা দিয়ে বলে, এ অবস্থায় তোমাকে একা যেতে দিব না, আমিও তোমার সাথে যাব। রাজের কথা শুনে হাসনার ভীষণ ভালো লাগে। হাসনা রাজের দিকে অপলক তাকিয়ে থাকে। আসলে এই পৃথিবীতে সবাই চায় একটু আদর, একটু ভালোবাসা। রাজ হাসনার চোখের কাছে তুড়ি বাজিয়ে বলে, কি হলো, পাথরের মূর্তির মতো তাকিয়ে আছো কেন? হাসনা ওর নির্লজ্জের দৃষ্টিতে রাজকে দেখছিল আর ভাবছিল, ওর জীবনে দাম্পত্য সুখ খুব একটা স্থায়ী হয়নি। বাবা মায়ের অভাবের সংসারে সচ্ছলতা না থাকলেও পারিবারিক শান্তি ছিল। তারপর ধূর্ত রাশেদের প্রেমের ফাঁদে পা দিয়ে ওকে বিয়ে করে ফেলে। বিয়ের কিছুদিন ভালো চললেও আরশি পেটে আসার পর রাশেদের কালকুট চেহারা আস্তে আস্তে প্রকাশ হতে থাকে। সাথে সাথে ওর মায়ের কাছে অত্যাচারিত হতে থাকে। হাসনা যদিও জীবনের এই অবস্থাকে ওর নিয়তি বলে ধরে নিয়েছিল, বাস্তবে শেষ রক্ষা হয়নি। 8 বছর পর ওই সংসার থেকে বেরিয়ে আসে। ডিভোর্সের তকমা গায়ে লেগে যাওয়াতে শুরু হয় আর এক যন্ত্রণা। তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘোচাতে রাজ যেন এক অচিন দেশের রাজকুমার হয়ে ওর জীবনে এসেছে। আস্তে আস্তে এই মানুষটা ওর হৃদয়ের সিংহাসন দখল করে নিচ্ছে। চোখ সরিয়ে হাসনা বলে, সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। তুমি জানো আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। হাসনা আর কথা বাড়ায় না। অবশেষে ওরা 11টার সময় সিতারাদের বাসার উদ্দেশ্য রওনা দেয়। যাওয়ার সময় রাজ ওর মাকে বলে, হাসনার শরীরের এই অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না। ও বাড়িতে পৌঁছে আমি গাড়ি পাঠিয়ে দিব। ওই সময়টাতে রাস্তা কিছুটা ফাঁকা থাকে। সে কারণে 11:30টার মধ্যে ওরা কামালকাচনায় পৌঁছে যায়। আসার সময় রাজ ভালো দোকান থেকে 2 কেজি কালোজাম আর 2 কেজি রসগোল্লা কিনে আনে। মিষ্টিগুলো বাড়ির অ্যাসিস্ট্যান্ট সালেহার হাতে দিয়ে রাজ আর হাসনা ড্রয়িং রুমে বরের বেশে হাশেমকে দেখে প্রচণ্ড অবাক হয়। হাসনা হাশেমের দিকে তাকিয়ে বলে, বরের পোশাক পরেছিস কেন? তোর কি আজ বিয়ে? হাসেম কিছু বলার আগেই সাইমা চলে আসে। হাসনার দিকে তাকিয়ে বলে, তোমার ভাই বিয়ে করে ফেলেছে, আজ তার রিসিপশন হবে। খালামনি বউ কোথায়? পাশের রুমে বসে আছে। সাইমার এরকম ক্রিয়াহীন কথাবার্তায় হাসনা একটু অবাক হয়। রাজের দিকে তাকিয়ে সাইমা বলে, রাজ, তোমার আব্বা আম্মা সহ বাড়ির সবাই রওনা দিয়েছেন? আমরা এখানে নেমেই গাড়ি পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরশি আর সাইরা ততক্ষণে পাশের রুমে গিয়ে সিতারাকে বউ বেশে বসে থাকতে দেখে হাসনার কাছে এসে আরশি বলে, আম্মু, ওই রুমে তো সিতারা খালা বউ সেজে বসে আছে। আরশির কথা শুনে হাসনা সাইমার দিকে তাকায়, কিন্তু সাইমার চেহারায় কোনো উচ্ছ্বাস দেখতে পায় না। ওর কেমন যেন অস্বস্তি হতে থাকে। সাইমা ওই রুম থেকে চলে যায়। রাজ বুঝতে পারে ঘটনা কবে ঘটেছে। কিছুটা বয়স তো বেড়েছে, সে কারণে কিছু অভিজ্ঞতা জীবনে সঞ্চয় হয়েছে। সেদিন ভোরে একসাথে যখন ওরা দুজনে বাসায় এসেছিল তখনই রাজের সন্দেহ হয়েছে। রাজ সেই প্রসঙ্গে না গিয়ে হাশেমকে বলে, গ্রাজুয়েশন তো শেষ হলো, এবার কি বিদেশে পাড়ি জমাবে নাকি দেশেই ক্যারিয়ার গড়বে? এখনো কিছু ভাবিনি। হাসনা পাশের রুমে গিয়ে দেখে সিতারা বসে আছে। ও অবাক হয়ে বলে, কাজটা তোরা ঠিক করিসনি? খালা খালু হয়তো মনে অনেক কষ্ট পেয়েছেন। সিতারা শান্ত ধীর স্থিরভাবে বলে, বাবা মা কষ্ট পেয়েছেন, আবার একসময় ভুলেও যাবেন। কিন্তু আমি নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে না পারলে সারা জীবন কষ্ট পেতাম। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। তাছাড়া হাসেম ভাই পাত্র হিসাবে অযোগ্য কোন দিকে? এ সময় চাচি রুবা সিতারার রুমে আসে। ওর কথাগুলো শুনতে পেয়ে বলে, এটা তুমি কি বললে? হাসেম কোন দিকে তোমার যোগ্য? সব দিক থেকেই ও আমার যোগ্য। পরিবার ভালো, ভালো ছাত্র, রেজাল্ট ভালো, সে কারণে ইনশাআল্লাহ চাকরিও ভালো পাবে। তুমি এর থেকে আরো ভালো ছেলে বিয়ে করতে পারতে। হাশেমের একটাই ভালো দিক, তা হচ্ছে ও ছাত্র হিসাবে ভালো। আর তো কিছু চোখে পড়ে না। বাড়ি তো সেই ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টিতে গড়িয়ে পড়ে পানি। হাসনা রুবার কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকায়। কি করে পারে কারো আর্থিক বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করতে? সিতারার রাগ চড়ে যায়। সে কারণে ও কঠিন স্বরে বলে, আর যাই হোক, আপনার মেয়ের মতো কোনো ফেলটুর সাথে সম্পর্ক করিনি। নিজের ঘরকে সামলান, আমারটা আমি বুঝে নিব। এমন সময় মীরা এসে রুবাকে বলে, বড়মা তোমাকে ডাকছে। রুবা তেতে উঠে বলে,
গিয়ে বল আমি কিছুই করতে পারবো না। এ কথা বলে রুবা ঘর থেকে বেরিয়ে যায়। এর মাঝে আসমা মানে হাশেমের মা বাবা চলে আসে। যদিও ফিরোজ হাশেমের বাবাকে বুকে জড়িয়ে ধরে বলেছে, ছেলেমেয়েরা ভুল একটা করেছে, এখন আমরা বিষয়টা মিটিয়ে ফেলি। কিন্তু হাশেমের বাবা সহজ হতে পারছেন না। এ সময় রাজ এসে ফিরোজকে বলে, বিয়ে করা তো ভুল নয় আঙ্কেল। বিয়ে করাটা ভুল নয়, কিন্তু নিজেরা এভাবে বিয়ে না করে আমাদের জানাতে পারত। কারণ বিয়েতে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে দুজন করে অলি থাকতে হয়। সেটা হতে হয় বাবা চাচা মামা খালা থেকে, তা না হলে বিয়েটা শুদ্ধ হয় না। তা অবশ্য ঠিক বলেছেন। এদিকে আসমা সাইমার সাথে সহজ হতে পারছে না। এই বোনটা সবসময় পাশে থেকে সাহায্য করে গিয়েছে, অথচ হাসেম কিভাবে পারল সিতারাকে এভাবে বিয়ে করতে? জুবাইর আর সাবেরও বউ বাচ্চা নিয়ে চলে এসেছে। সিতারার ছোট মামা জুবাইর এক ফাঁকে আসমাকে বলে, হাসেম কি করে পারল সাইমা আপুর বুকে ছুরি মারতে? সাইমা আপু সবসময় তোমার পাশে থেকেছে, কত ভালো ঘর দেখে হাসনার বিয়ে দিয়েছে। সিতারার বড় মামি লিলি জুবাইরের মুখের কথা কেড়ে নিয়ে টিপ্পনি কেটে বলে, আপার ছেলে মেয়ে দুটো ভীষণ করিতকর্মা। সাইমা আপুর ঘাড়ে বসে কি করে নিজেদের আখের গুছিয়ে নিল। এমন সময় সিতারা আসমার সাথে দেখা করতে ওই রুমে আসছিল। মামির কথা শুনে রুমে এসে বলে, মামি আপনি কথাটা ভুল বললেন, বরং আমি হাসেম ভাইকে বিয়ে করে আমার আখের গুছিয়ে নিয়েছি। ভবিষ্যতে সেটা বুঝতে পারবেন। এরপর আসমার দিকে তাকিয়ে সিতারা বলে, আপনার ছেলেকে এভাবে বিয়ে করলাম বলে আমার উপর রাগ করেছেন? আসমা বিছানা থেকে নেমে সিতারাকে জড়িয়ে ধরে বলে, তোর মতো মেয়েকে বউ হিসাবে পেয়ে মনে মনে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছি। রাগ করব কেন? যাক, আবারও কাজী ডেকে ওদের দুজনের নতুন করে বিয়ে পড়ানো হলো। ভালোই ভালোই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলো। কিন্তু সমস্যা হলো সিতারাকে নিয়ে। সবাই চাইছিল সিতারা আর হাশেমের বাসর কামাল কাচনাতে, মানে ওর বাবার বাড়িতে হোক। কিন্তু হাসেম রাজি থাকলেও সিতারা রাজি নয়। সবাই জানি সিতারা এক কথার জেদি মেয়ে। অবশেষে ওর কথাই থাকলো। একটা মাইক্রোবাস ভাড়া করে হাসেম নিজের বাড়ির দিকে রওনা দেয়। রংপুর শহর থেকে জলঢাকা যেতে ঘন্টা দুয়েক সময় লাগে। বাড়ি পৌঁছাতে বেশ রাত হয়। আসমা বেগম গাড়ি থেকে আগে নেমে তালা খুলে বাড়িতে ঢুকে যান। ছেলে আর বৌমার জন্য গাছের পাতি লেবু দিয়ে দুগ্লাস শরবত রেডি করেন। রায়হান মাস্টার ছেলে আর বউকে নিয়ে ঘরে তুলে। হাসেম সিতারাকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে। সিতারা ঘরের চতুর্দিকে চোখ বুলিয়ে নেয়। টিনের চালের একতলা বাড়ি, কিন্তু বেশ পরিপাটি করে গুছানো। জানালায় সাদা রঙের পর্দা ঝুলছে। সোফার কুশনগুলো বেশ সুন্দর। মনে হলো খালা নিজের হাতে সুই সুতা দিয়ে কাজ করেছে। সোফার সামনে টেবিলেও একই ফুলের ডিজাইন করা হয়েছে। বুকশেলফের বইগুলো পরিপাটি করে গোছানো। কোথাও এতটুকু ধুলো জমে নেই। আসমা ওদের দুজনকে শরবত খাইয়ে বরণ করে। আসমা সিতারাকে নিয়ে হাসেমের ঘরে খাটে নিয়ে বসিয়ে রাতের খাবারের ব্যবস্থা করতে চলে যায়। একটু পর হাসেম রুমে আসে। সিতারার দিকে তাকিয়ে বলে, বাসর খাট তো সাজানো হলো না। সিতারা শীতল স্বরে বলে, বাসর তো এখানে হবে না। হাসেম অবাক হয়ে বলে, তাহলে কোথায় হবে? সিতারা হাসেমের দিকে তাকিয়ে বলে, আজ আমরা দুজনে ঘরের বাইরে হাঁটব। যতটুকু জানি আজ পূর্ণিমা। পূর্ণিমা রাতে আমার বাইরে হাঁটতে খুব ভালো লাগে। সিতারার কথা শুনে হাসেম মনে মনে খুব বিরক্ত হয়। কিন্তু সে জানে সিতারা মুখ দিয়ে যা বলে তা সে করবেই। সে কারণে সিতারাকে হাসেম বলে, আব্বা আম্মা ঘুমিয়ে পড়ুক, তারপর তোমাকে নিয়ে বাইরে যাব। সিতারারা সবাই দ্রুত রাতের খাবার খেয়ে নেয়। বিশেষ করে আসমা ভাবছে আজ যেহেতু ওদের দুজনের বাসর হবে, তাই যত দ্রুত ওদেরকে ফ্রি করে দেওয়া যায়। হাসেম একসময় বাবা মায়ের ঘরে উকি দিয়ে দেখে উনারা গভীর ঘুমে অচেতন। হাসেম আর দেরি করে না, সিতারাকে নিয়ে বেরিয়ে পড়ে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। চারিদিকে রূপালি আলোর বন্যা বইছে। আজকের এই আলো হাসেমের কাছে স্বপ্নের মতো লাগছে। হাসেম আর সিতারা মেঠোপথ ধরে হাঁটছে। কিছুদূর হেঁটে সিতারা ওর জুতো জোড়া খুলে হাসেমের হাতে দিয়ে খালি পায়ে শিশির ভেজানো পথে হাঁটতে থাকে। সিতারা নিচু হয়ে ঘাসের ডগার শিশিরগুলো দেখতে থাকে। চাঁদের আলো পড়ে সেগুলো হীরার মতো চকচক করছে। হাসেম অবাক হয়ে সিতারার ছেলেমানুষিগুলো দেখে মজা পায়। একসময় সিতারার মাথায় হালকা চাটি মেরে বলে, তোমার মাঝে এখনো বড্ড ছেলেমানুষি লুকিয়ে আছে। সিতারা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, সবার মাঝেই কিছু না কিছু ছেলেমানুষি থাকে। হাসেমের মাথায় দুষ্টুবুদ্ধি খেলে যায়। সে জুতোজোড়া মাটিতে রেখে সিতারাকে জড়িয়ে ধরে। সিতারা হাসেমকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না।
তখন হাশেমকে চমকে দিয়ে বলে, ওই দেখো বাবা, মনে হয় আমাদের ডাকতে চলে এসেছেন। হাসেম সিতারাকে ছেড়ে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই। সিতারা ওর হাত থেকে ছাড়া পেয়ে দূরে সরে গিয়ে খিলখিল করে হাসতে থাকে। রাতে যেন সিতারার হাসির ঝংকার চতুর্দিকে প্রতিধ্বনিত হয়। সিতারা একটু দূরে একটা বটগাছের গুড়ির উপর বসে পড়ে। হাসেম দৌড়ে এসে বলে, এখানে বসো না, তোমার শাড়িতে দাগ লেগে যাবে। লাগুক, এই দাগটাই আমার বাসর রাতের স্মৃতি হয়ে থাকবে। এসো আমার পাশে বসো, কিছুক্ষণ গল্প করি। হাসেম সিতারার পাশে বসে বলে, রাত তো ফুরিয়ে এলো, ঘরে যাবে না? কেন, তোমার কি ভয় লাগছে? হাসেম সিতারার দিকে তাকিয়ে বলে, পুরুষ মানুষের আবার রাতের ভয় থাকে? যেখানে রাত সেখানেই কাত। সিতারা হাসেমের কথা শুনে বলে, তোমার আবার রাইতের নেশা নেই তো? এটা আবার কেমন প্রশ্ন? সিতারা হেসে বলে, আমাদের ঢাকা ভার্সিটিতে ছাত্রদের হলে অনেক ছেলের রাতের নেশা থাকে। সে কারণেই বললাম। থাক ওসব কথা। জানো, একবার মনে হলো না তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এত ভীরু আর কাপুরুষকে আর যাই হোক পুরুষ মানুষ মনে হয় না। কিন্তু তুমি যেদিন নিজ থেকে বাবা মাকে বললে আমাকে তুমি বিয়ে করেছ, তখন আমি সিদ্ধান্ত নিলাম তোমার সাথেই আমৃত্যু থাকব। মনটা যেন বলে উঠল, এই মানুষটাই তোকে সারা জীবন আগলে রাখবে। আসলে তুমি আমার দোষটা স্বাচ্ছন্দ্যে নিজের কাঁধে তুলে নিলে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু সত্যিটা তো তুমি বলে দিলে। কেন দিলাম জানো? আমার বাবা মা জানেন তাদের ছোট মেয়েকে জোর করে যে পুরুষ বিয়ে করবে তার এখনো জন্ম হয়নি। তারা ঠিকই বুঝবে কাজটা আমি করেছি। সে কারণে সত্যিটা সেদিন বাবা মাকে বলে দিয়েছি। সিতারার মুখের কথা কেড়ে নিয়ে হাসেম বলে, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, এটা কি তুমি বিশ্বাস করো? সিতারা ছোট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনো বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছো না এর মানে কি? তোমার সাথে কি আমার ভালোবাসাবাসি এ অবধি হয়েছে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি তোমাকে ভালোবাসি বলে। জীবন কোনো ছেলেখেলার জায়গা নয় সিতারা। আমি ছেলেখেলা করছি এটা তোমায় কে বলল? হাসেম ওর দিকে পরিপূর্ণ দৃষ্টি মেলে ধরে বলে, তোমাকে আমি ঠিক বুঝতে পারি না। আমি স্বচ্ছ পানির মতো টলটলে, আমাকে না বুঝার কিছু নেই। চলো এখন উঠা যাক। সিতারা উঠে দাঁড়িয়ে পিছনদিকটা হাত দিয়ে ঝেড়ে ফেলল। হাসেম সিতারার হাত ধরে বলে, আর কিছুক্ষণ বসো। আমার বসে থাকতে আর ভালো লাগছে না। তাছাড়া চোখের পাপড়িগুলো ভারী হয়ে আসছে। মনে হয় ঘুম আসতে চলেছে। সিতারা বাড়ির দিকে হাঁটতে শুরু করে। হাসেম ওর পিছু পিছু হাঁটতে থাকে। সিতারা ঘরে এসে শাড়ি পাল্টে সাথে করে আনা একটা থ্রিপিস পরে নেয়। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। কিন্তু হাসেম বাসর রাতের চিহ্ন ওর অধরে এঁকে দিতে চায়। সিতারা বাধা দিয়ে বলে ওর ঘুম পাচ্ছে। কিন্তু হাসেম ওকে জোর করে ওর অধর জোড়া নিজের অধরে তুলে নেয়। একসময় সিতারা হাসেমকে জোর করে সরিয়ে দিয়ে বিছানায় পাশ ফিরে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শরীরের প্রতিটি রক্ত বিন্দুতে শিহরণ ছড়িয়ে পড়ে। কিছুটা লজ্জা এসে ওর দৃষ্টিতে ভর করে। সে কারণে হাসেমের দিকে আর ফিরে তাকায় না। এদিকে চোখের পাতাগুলো ক্রমে ভারী হয়ে আসছে। একসময় ঘুমের রাজ্যে সিতারা হারিয়ে যায়। মোবাইলের শব্দে সকালে সিতারার ঘুম ভাঙ্গে। পাশে তাকিয়ে দেখে হাসেম নেই। মুহূর্তে সিতারার রাতের কথা মনে পড়ে যায়। হাত দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করে। এখনো ঠোঁটটা ব্যথা করছে। সাথে সাথে লজ্জার আবরণে নিজেকে ঢেকে ফেলতে ইচ্ছে হয়। এদিকে ফোনটা বেজেই চলেছে। স্ক্রিনে তাকিয়ে দেখে যারা ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে যারা বলে, ঘুম ভাঙ্গল মহারানীর? কতক্ষণ থেকে ফোন দিয়ে যাচ্ছি, ধরার নাম নেই। আমাকে বাদ দিয়ে বিয়ের পাট চুকিয়ে ফেললি তাই না? কি করব বলো? আসলে শুভ কাজ কখনো ফেলে রাখতে হয় না। তবে তুমি দেশে আসলে ধুমধাম করে অনুষ্ঠান করব। তুমি রাগ করো না আপু। রাগ করেনি, তবে কষ্ট লেগেছে। যাই হোক, যা ঘটার তা তো ঘটে গেছে। হাসেম কোথায়? ওর সাথে একটু কথা বলতাম। আমি এই মাত্র তোমার মোবাইলের শব্দে ঘুম থেকে উঠলাম। সে কারণে ও কোথায় বলতে পারছি না। মনে হয় আমার ভয় পালিয়েছে। এ কেমন কথার ছিরি, তুই কি বাঘ না ভাল্লুক যে তোকে দেখে পালাবে? আমি বাঘিনী, আর ভাল্লুকের স্ত্রীলিঙ্গের নামটা তোমার জানা আছে? বাজে কথা রাখো। ওখানে তো এখন সকাল 10টা বাজে। তুই এখন ঘুম থেকে উঠলি? খালা খালু কি ভাববেন বলতো? কি আবার ভাববে? আপু, আমার ইউরিনের চাপ লেগেছে, ওয়াশরুমে যাব। ফোন রাখলাম। সিতারা বিছানা থেকে নামতেই ফোনটা আবার বেজে ওঠে। কিন্তু ইউরিনের চাপ থাকাতে ফোনটা রিসিভ না করেই ওয়াশরুমে চলে যায়।
ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে রুমে আসে। তোয়ালেতে মুখটা মুছে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা চিরুনি করে বের হয়ে আসে। যদিও একটু অস্বস্তি হচ্ছে। শ্বশুর বাড়িতে প্রথম দিন বউয়ের ঘুম সকাল 11টায় ভাঙ্গে বিষয়টা শোভন দেখায় না। সিতারা সবই বুঝে। কিন্তু সিতারার কাছে লোকলজ্জা থেকে নিজের শরীরের গুরুত্ব অনেক বেশি। সে কারণে এসব ওর কাছে গুরুত্ব বহন করে না। শহরের মতো পরিপাটি আধুনিক কিচেন নয়, তবুও আসমা মানে ওর শাশুড়ির রান্নাঘরটা ওর ভালো লেগেছে। দু ধরনের চুলো রয়েছে রান্নাঘরে। একটা সিলিন্ডার গ্যাস দিয়ে চলে আর একটা মাটির চুলো। আসমা বেগম লুচি ভাজছেন মাটির চুলোয়। সিতারাকে দেখে মুচকি হেসে বলে, শরীর ভালো আছে? জি খালা। তোমার জন্য সবাই অপেক্ষা করছে। একসাথে নাস্তা করবে। তোমার শ্বশুরও খাননি। সবজি সুজি বানানো হয়ে গিয়েছে। শুধু লুচিটা ভাজা বাকি আছে। শুনলাম তোমরা ভোররাত পর্যন্ত বাহিরে হাঁটাহাঁটি করেছ। হুম। সিতারা মনে মনে ভাবে, কোথায় লজ্জা পাওয়ার কথা আমার, অথচ হাসেম মিয়া লজ্জা পেয়ে একাকার। এদিক ওদিক তাকিয়ে কোথাও হাসেমের টিকিটা দেখতে পারছে না। আসমা আবারও বললেন, আর এভাবে রাত দুপুরে বাহিরে হাঁটাহাঁটি করো না। এতে হাওয়া বাতাস লাগতে পারে। হাওয়া বাতাস লাগানোর জন্যই তো হাঁটতে বেরিয়েছিলাম। আমি ওই হাওয়া বাতাসের কথা বলিনি। দুষ্ট জিন পরীর কথা বলেছি। সিতারার ফোনটা আবারও বেজে উঠে। মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখে হাসনা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হাসনা বলে, ঘুম কেমন হলো? শুনলাম তোমরা নাকি সারারাত বাহিরে হেঁটে বেরিয়েছ। কাল তো পূর্ণিমা ছিল, সে কারণে বাহিরে কিছুটা সময় ছিলাম। দেখো আবার তোমাদের ঘাড়ে জিন পরীর আছর না পড়ে। কথাটা বলে হাসনা হাসতে থাকে। আর এদিকে সিতারার হাসেমের উপর রাগ হতে থাকে। ও আর কত জায়গায় এই খবর প্রচার করেছে কে জানে। আসুক সামনে, এমন মজা দেখাবো যে বাপের জন্মে নিজের ব্যক্তিগত বিষয় কারো কাছে বলবে না। কি ব্যাপার, চুপ হয়ে গেলে কেন? তোমার কথাগুলো শুনছিলাম। আপু তুমি রাজ ভাইয়াকে নিয়ে চলে আসো। খুব মজা হবে। মাথা খারাপ, এমনিতেই বাসা থেকে বের হতে দিতে চায় না। আর অত দূরে যাওয়ার তো প্রশ্নই আসে না। বরং তুমি আর হাসেম আমাদের এখানে বেড়াতে আসো। মনোয়ারা বেগমের ডাকে হাসনা আর কথা চালিয়ে যেতে পারল না। ফোন রেখে কিচেনে শাশুড়ির কাছে চলে আসে। মনোয়ারা বেগম সিতারার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলে, কাজের সময় ফোনে কথা বলা আমার একদম পছন্দ নয়। কে ফোন দিয়েছে? হাসনা সত্যিটা গোপন রেখে বলে, সিতারা ফোন দিয়েছে। মেয়ে তো হেব্বি শেয়ানা, শুনলাম হাসেমকে নাকি ও জোর করে বিয়ে করেছে। তোমার মা আর হাসেম ওই মেয়েকে সামলে রাখতে পারবে তো? আমি তো এসবের কিছুই জানি না। আপনি কার কাছে শুনেছেন? সিতারার চাচি রুবা ফোন দিয়ে জানালো। বাদ দাও ওসব কথা। এখন রান্না শুরু করো। তুমি তো জানো আম্মা আর তোমার শ্বশুরকে বেলা 1টার মধ্যে দুপুরের খাবার দিতে হয়। এখানে সবজিগুলো কেটে রাখা হয়েছে। চুলায় বসিয়ে দাও। আর কাঁচা কলা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রাখা আছে। রুই মাছের পিচগুলো দিয়ে ঝোল করো। আচ্ছা তোমার সপ্তাহ হলো? 8 সপ্তাহ। আর 8 সপ্তাহ পার হলে সোনোগ্রাফি করে জেনে নিও ছেলে হবে নাকি মেয়ে হবে। কথা বলে মনোয়ারা বেগম কিচেন থেকে বের হয়ে যায়। হাসনা মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো। আর রুবা চাচির এনার্জি আছে বলতে হবে। ফোন দিয়ে নিজেদের ঘরের খবর বাহিরে জানাতে সময়ও পায়। যদিও মনোয়ারা বেগমকে ও ট্রিপিক্যাল শাশুড়িদের কাতারে ফেলতে চায় না, কিন্তু উনার এই ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নিয়ে এত কৌতূহল ওর ভালো লাগে না। হাসনা ভাবে রাজও কি ওর মায়ের মতো। এখন পর্যন্ত ছেলে চায় কিনা মেয়ে চায় এসব নিয়ে কিছু বলেনি। কিন্তু রাজ তো এমনিতেই কম কথা বলে। সে কারণে রাজকে হাসনা ঠিকভাবে বুঝে উঠতে পারে না। সে কারণে হাসনা মরিয়ম বেগমের বিষয়ে কিছু বলতে পারেনি। এমনিতে মানুষটা খারাপ নয়। হাসনাকে খেতে পড়তে কষ্ট দেয়নি, তবে বাচ্চা হতে দেরি হওয়ায় মাঝে মাঝে কিছু মন্দ কথা হাসনাকে শুনতে হয়েছে। কনসিভ করার পর থেকে তার নাতি চাই এই বিষয়ে প্যারা দেওয়া শুরু করেছে। তবে ওর প্রতি রাজের অনেক বেশি কেয়ারিং দেখে হাসনা তার শাশুড়ির এই আচরণকে গুরুত্ব দিতে চায় না। রাজের এই কেয়ারিং হাসনা খুব উপভোগ করে, তবে মাঝে মধ্যে ভয় হয়। যদি রাজও ওর মায়ের মতো ছেলে চাওয়ার মানসিকতা পোষণ করে, কিন্তু ওর ছেলে না মেয়ে হলো, তখন কি রাজ ওকে এভাবে যতনা রাখবে নাকি রাশেদের মতো আচরণ করবে? সেসব ভাবনায় মাঝে মাঝে হাসনার রাতগুলো নির্ঘুম কেটে যায়। প্রতিদিনের মতো হাসনা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে কিচেনে গিয়ে চুলায় চায়ের পানি চাপিয়ে দেয়। রাজ এ সময় মর্নিং ওয়ার্ক করতে বাইরে বের হয়। চা বানিয়ে ফ্লাক্সে ঢেলে টেবিলে কাপ সহ রেখে দেয়। সাথে মুড়ি মাখা। ওর শ্বশুর আর চাচা শ্বশুর দুজনেই টেবিলে এসে কাপে চা ঢেলে নেয়।
মুড়ি মাখা দিয়ে খেতে থাকে। এই ফাঁকে হাসনা চা আর মুড়ি মাখা নিয়ে ওর দাদি শাশুড়ির রুমে যায়। দাদি শাশুড়ি তখন নামাজ শেষ করেছেন। হাসনাকে দেখে মুচকি হেসে বলেন, শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ দাদিমা, ভালো আছি। চায়ের কাপটা আমেনা বেগমের হাতে তুলে দিয়ে হাসনা বলে, দাদি আপনার চা। আমেনা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বলে, এবার একটা ছেলে হলে ভালো হয়। সাথে সাথে হাসনার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠে। মনে মনে বলে, সাত সকালে এই প্রসঙ্গটা সামনে আনার কি দরকার ছিল? সাথে সাথে ওর এটাও মনে হয়, মেয়ে হলে এরা কি কেউ খুশি হবে না? অথচ একজন মায়ের কাছে ছেলে সন্তান যেমন প্রিয় তেমনি মেয়ে সন্তানও। এমন সময় যারার শাশুড়ি জমিলা বেগম রুমে আসেন। হয়তো আমেনা বেগমের কথাগুলো শুনেছেন। সেই কথার সূত্র ধরে জমিলা বেগম বলেন, আম্মা, আজকাল ছেলে কিংবা মেয়ের কোনো তফাৎ নেই, উভয়কে একইভাবে বড় করে তুলতে হয়। আমেনা বেগমও বলেন, তা অবশ্য ঠিকই বলেছ। হাসনা মনে মনে বলে, এটাই যদি আপনারা মানেন তাহলে এই প্রসঙ্গে কথা বলার কি দরকার ছিল? এর মাঝে ডোরবেল বেজে উঠে। বেল বাজার ধরন দেখে হাসনা বুঝে ফেলে রাজ এসেছে। পরপর 3বার চাপ দেয়। হাসনা দরজা খুলে দেয়। রাজ ভিতরে এসে ডাইনিং এর চেয়ারটায় বসে পায়ের মোজাগুলো খুলে ফেলে। গায়ের টি-শার্টও ঘেমে গিয়েছে, ওটাও খুলে ফেলে। মনোয়ারা বেগম ততক্ষণে টেবিলে এসে বসেন। ফ্লাক্স থেকে চা কাপে ঢেলে নিয়ে তাতে চুমুক দিয়ে বলেন, হাসনার 4 মাস হয়ে গেলে আল্ট্রাসাউন্ড করতে হবে। এই সিদ্ধান্তটা ডাক্তার নিবে। আমরা তো ডাক্তারের অনুমতি ছাড়া ইচ্ছে করে ওর সোনোগ্রাফি করাতে পারি না। তাহলে এবার আমাকে তোদের সাথে নিয়ে যাস। আমি ডাক্তারকে বলবো। তুমি এত সোনোগ্রাফি নিয়ে ব্যস্ত হচ্ছ কেন? কারণ আছে। এর মাঝে রাজের বাবা আরশাদ চৌধুরী বললেন, তোর মা যেহেতু বলছে নিশ্চয় কোনো কারণ আছে। রাজ ওর চাচার দিকে তাকিয়ে বলে, চাচা, আজ তুমি আমার আগে অফিসে গেলে ভালো হয়। আরশির স্কুলে প্যারেন্টস মিটিং আছে, আমাকে যেতে হবে। ঠিক আছে। এর মাঝে হাসনা টেবিলে 2টো সিদ্ধ ডিম আর ব্ল্যাক কফি দিয়ে যায়। সাথে সাথে রাজ বলে, এখান থেকে একটা ডিম নিয়ে যাও। তোমাকে আবার ওষুধ খেতে হবে। ডিমটা খেয়ে ওষুধ খেয়ে নিও। মনোয়ারা বেগম ছেলের দিকে তাকিয়ে বলেন, তুই তো প্রতিদিন 2টো ডিম খেয়ে নিস, আজ আবার একটা খাচ্ছিস কেন? দরকার হলে হাসনা একটা সিদ্ধ করে নিবে। মা, আমি ছোটা বাচ্চা নই। আমার কখন কোনটা খেতে হবে সেটা আমি খুব ভালোভাবে জানি। বরং হাসনা নিজের প্রতি বড্ড অবহেলা করে, সে কারণে ওকে খেতে বললাম। কিচেনে এসে হাসনা ডিমটা খেয়ে নেয়। তবে ওর খুব নার্ভাস লাগে। হাসনা জানে সোনোগ্রাফি করার কারণটা কি। ছেলে না মেয়ে হবে ওর শাশুড়ি জানতে চায়। কিন্তু সোনোগ্রাফি করার কারণ রাজ তো ওর মাকে জিজ্ঞাসা করতে পারত। কিন্তু ও তো কিছু জিজ্ঞাসা করল না, বরং ওর মায়ের আমাদের সাথে ডাক্তারের কাছে যাওয়াটা মেনে নিল। এদিকে সাইরা আর আরশির স্কুলে যাওয়ার সময় চলে আসলো। হাসনা ওদের টিফিন রেডি করে রুমে গিয়ে ওদেরকে ডেকে তুলে। সকালে ওরা নাস্তা খেতে পারে না, ওদের নাকি বমি বমি লাগে। সে কারণে হাসনা টিফিন একটু বেশি করে দেয়। মেয়ে দুটো ওর বেশ বুদ্ধিমতী, শুধু ঘুম থেকে ডেকে তুলে দিলেই হয়। বাকি কাজ যেমন দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, ব্যাগটা গুছিয়ে নেওয়া, স্কুলের ড্রেস পরে রেডি হওয়া সব ওরা নিজেরাই করে নেয়। আরশি অবশ্য সায়েরাকে সাহায্য করে। এর মাঝে ওর শাশুড়ি আর চাচি শাশুড়ি মিলে নাস্তা রেডি করে ফেলে। হাসনার শরীরটা একটু অসুস্থ বোধ করাতে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। হাসেমকে দেখতে না পেয়ে সিতারা ওর মোবাইলে ফোন দেয়, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। বেশ কয়েকবার ফোন দেয় কিন্তু প্রতিবার একই রেজাল্ট আসে। এদিকে আসমা বেগম সিতারাকে নাস্তা করার জন্য ডাকে। অগত্যা হাসেমকে ছাড়াই সিতারা, আসমা বেগম আর ওর শ্বশুর রায়হান মাস্টার একসাথে নাস্তা করে নেয়। কিন্তু সিতারা মনে মনে হাসেমের জন্য খুব অস্থির হয়। সকাল গড়িয়ে ঘড়ির কাঁটা দুপুর 2টোয় পৌঁছায়। সিতারা বাসার সামনে একটা অটো থামার শব্দ পায়। জানালা দিয়ে তাকিয়ে দেখে হাসেম অটো থেকে নামছে। ওর প্রচণ্ড অভিমান হয়। বিছানায় ঘুমের ভান করে শুয়ে থাকে। হাসেমকে বাসায় ঢুকতে দেখে আসমা বেগম বলেন, সাত সকালে কোথায় বেরিয়েছিস? আর এখন তোর ফেরার সময় হলো, মোবাইল অফ রেখেছিস কেন? সিতারা তোকে বহুবার ফোন দিয়েছে, চার্জ শেষ হয়ে গিয়েছে। দেখ হাসেম, বিয়ের আগে যা করেছিস এখন আর এগুলো করতে যাবি না। এভাবে হুটহাট করে বাসা থেকে বের হওয়া যাবে না। মনে রাখিস এখন তোর ঘরে বউ আছে। ঠিক আছে, এখন সবাইকে বলে বের হব। সিতারাকে জানালেই হবে। হাসেম রুমে ঢুকে গলায় শব্দ করে, কিন্তু সিতারার কোনো সাড়া শব্দ নেই। একসময় সিতারার অনামিকায় হাসেম একটা আংটি পরিয়ে দেয়।
সিতারা শোয়া থেকে উঠে বসে এরপর আংটির দিকে তাকিয়ে বলে, তুমি আংটি কেনার জন্য সাত সকালে বেরিয়েছিলে? বিয়ে উপলক্ষে তোমাকে আমি কিছুই তো দেইনি। আংটিটা সুন্দর হয়েছে, পরে দেখো অনামিকায় ঠিকঠাক মতো লাগে কিনা। হাসনা আঙ্গুলে পরে দেখে একদম ঠিক আছে। ও অবাক হয়ে হাসেমকে বলে, তুমি তো আমার আঙ্গুলের মাপ নাওনি, তাহলে এত সঠিকভাবে কি করে আনলে? চোখের আন্দাজে কিনেছি। আমার প্রিয়তমার আঙ্গুলের মাপ যদি নাই জানলাম তাহলে আমি কেমন প্রেমিক। এরপর হাসেম শার্টের পকেটে থেকে আর একটা লাল রঙের ছোট বাক্স বের করে। সিতারা অবাক হয়ে বলে, আংটি দুটো এনেছো কেন? আগে দেখোই না এতে কি আছে। হাসেম একটা 7 পাথরের সোনার নাকফুল বের করে সিতারার হাতে দিয়ে বলে, আজ এটা পরো। ইনশাআল্লাহ একদিন আমার অনেক টাকা হবে, সেদিন তোমাকে ডায়মন্ডের নাকফুল আর আংটি কিনে দিব। আনন্দের আতিশয্যে সিতারার মুখটা জল জল করছে। হাসেম সিতারার দিকে তাকিয়ে ভাবে, এই মেয়েটা খুব অল্পতেই খুশি হয়ে যায়। হাসেম অপলক দৃষ্টিতে সিতারার মুখের দিকে তাকিয়ে থাকে। হাসলে মেয়েটাকে ভীষণ রকম সুন্দর লাগে। সিতারা আয়নার সামনে দাঁড়িয়ে নাকফুলটা পরার চেষ্টা করে কিন্তু পেরে উঠে না। এমন সময় হাসেম এগিয়ে এসে বলে, কাছে এসো, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। সিতারা হাসেমের একদম নিকটে চলে আসে। হাসেম সিতারাকে নাকফুল পরাতে গেলে ও জোরে হাঁচি দেয়। এতে নাকফুলটা ছিটকে পড়ে। হাসেমের মুখের উপর হাঁচি দেওয়াতে ও বিরক্ত হয়ে বলে, তুমি এটা কি করলে? কি করলাম? এভাবে কেউ মুখের উপর হাঁচি দেয়? বাইরের মানুষ তো দেয়নি, তোমার বউ দিয়েছে। তাতে সমস্যা কি? তোমার সব জীবাণু আমার মাঝে ছড়িয়ে পড়ল। কত কিছু এখন ছড়িয়ে পড়বে। নাকফুলটা খুঁজে বের করে আমাকে আবার পরিয়ে দাও। হাসেম রেগে গিয়ে বলে, তুমি খুঁজে আনো। জি না, তোমাকেই খুঁজতে হবে। হাসেম জানে ও যখন খুঁজবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং ওকে খুঁজতে হবে। অগত্যা হাসেম নাকফুল খুঁজতে শুরু করে। তাছাড়া আংটি আর নাকফুলটা কিনতে ওর 50,000 টাকা খরচ হয়েছে। ওর 3 মাসের টিউশনির টাকা। বেশি দূরে পড়েনি, খাটের পায়ার কাছে পড়েছিল। নাকফুলটা তুলে সিতারার হাতে দিয়ে বলে, তোমার জিনিস তুমি পরে নাও। জি না, তুমি বলেছ পরিয়ে দিবে, সুতরাং তোমাকেই পরিয়ে দিতে হবে। অগত্যা হাসেম নাকফুল পরাতে শুরু করে। ওর ঘনশ্বাস সিতারার উপর পড়তে থাকে। সিতারার দেহ মন রোমাঞ্চিত হয়ে উঠে। নাকফুল পরাতে গিয়ে হাসেম সিতারার মুখটা খুব কাছ থেকে দেখতে পায়। কত নিষ্পাপ মুখশ্রী! অথচ কি তোত্তারা টাইপের মেয়েরে বাবা! এমন সময় আসমা বেগম ওদের দুজনকে দুপুরের খাবার খেতে ডাকলেন। নাকফুল পরানো হলে হাসেম সিতারাকে বলে, এত কষ্ট করে নাকফুল পরিয়ে দিলাম, আমাকে গিফট দিবে না? কিসের গিফট? মা খেতে ডাকছে, আমি গেলাম। এ কথা বলেই সিতারা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। হাসেম ওকে দৌড়ে যেতে দেখে মনে মনে বলে, পাগলি একটা। সময় গড়িয়ে হাসনা এখন 8 মাসের গর্ভবতী। শাশুড়ি মা মনোয়ারা বেগম ওর উপর ভীষণ রেগে আছেন। 5 মাসের সময়ে যখন সনোগ্রাম করেছিল তখন শাশুড়ি মা পই পই করে বলে দিয়েছিলেন, ডাক্তারকে জিজ্ঞাসা করবে ছেলে নাকি মেয়ে। কথাটা আবার ভুলে যেও না, ছেলে হলে লাইগেশন করে ফেলবে। হাসনা মুখে কিছু বলেনি, তবে মাথা নাড়িয়ে হা সূচক মতো জানিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো ডাক্তারকে ও জিজ্ঞাসা করেছিল, কিন্তু ডাক্তার বলেছে বোঝা যাচ্ছে না। এতে ওর শাশুড়ি মরিয়ম বেগম ধরে নিয়েছেন হাসনার মেয়ে হবে। এতে মেজাজটা তার তিরিক্ষি হয়ে আছে। আবার হাসনাকে কিছু বলতেও পারছেন না। শরীরে পানি এসে অত্যাধিক পরিমাণ ফুলে গিয়েছে। এটা নিয়ে রাজ অনেক দুশ্চিন্তায় আছে। ডাক্তারও বলেছে এভাবে শরীরে পানি আসলে মা এবং সন্তান দুজনের জন্যই ক্ষতি। শরীরে অস্বাভাবিকভাবে পানি আসাতে ডাক্তার সিদ্ধান্ত নিয়েছে 8 মাস পার হলেই সিজার করে ফেলবে। হাসনা খুব মানসিক প্রেসারে আছে। ওর শুধু একটাই ভাবনা, যদি মেয়ে হয় তাহলে শ্বশুরবাড়ির পরিবেশ কেমন হবে? রাজও কি ওর সাথে খারাপ ব্যবহার করবে? আসলে কথায় আছে না, চুন খেয়ে যখন মুখ একবার পুড়ে যায় তখন মানুষ দই দেখেও চমকায়। হাসনার জীবনে তাই ঘটেছে। আজ বেশ গরম পড়েছে। ভাদ্র মাসের গরম বলে কথা। বিকেলে হাসনার ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে। 8 মাস পার হয়ে 9 পড়েছে। আজ ডাক্তার জানিয়ে দিবে কবে সিজার হবে। হাসনা দুপুরে খেয়ে বিছানায় একটু গড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু মনটা বড্ড অস্থির হয়ে আছে। নিশ্চয় ডাক্তার আবার আল্ট্রাসনোগ্রাম করতে দিবে। এদিকে শাশুড়ি মা বলেছেন এদিন আল্ট্রাসোনোগ্রাম করার সময়ে উনিও যাবেন। ভিতরে ভিতরে হাসনা প্রচণ্ড অস্থির। পাশেই মেয়েদের রুম। হাসনা নিজের ঘর থেকে বের হয়ে পাশের রুমে উকি দেয়। আরশি আর সায়রা পাশাপাশি ঘুমিয়ে আছে। সায়রা ওর পা আরশির গায়ের উপর তুলে দিয়েছে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল 4টা বাজে। একটু পরেই রাজবাড়ি ফিরবে। তারপর ওকে নিয়ে ডাক্তারের চেম্বারে যাবে। কেন যেন মনে হচ্ছে দম আটকে আসতে চাইছে। ও সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। সূর্যের তেজ কিছুটা কমে এসেছে। ছাদে পেতে রাখা স্টিলের চেয়ারটায় হাসনা বসে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস শরীরটাকে বুলিয়ে দিল। সাথে সাথে শরীর মন জুড়িয়ে গেল। আকাশের দিকে হাসনা একদৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশে মেঘের ভেলা উঠছে। ওর মনের ভিতর নানা কথার আঁকিবুকি চলছে। বুক চিরে বের হয়ে আসে দীর্ঘশ্বাস। হঠাৎ একটা কণ্ঠ ওর কানে বাজে। এই কণ্ঠের মালিককে ও খুব ভালোবাসে। তারপর ও আকাশের দিক থেকে দৃষ্টি ফেরায় না। কেন দৃষ্টি ফেরাবে? তার এই ভালোবাসার মানুষটা আদৌ কি তাকে বুঝার চেষ্টা করে? হয়তো করে, হয়তো না। এসব বিষয় নিয়ে হাসনা এখন মাথা ঘামায় না। দূর থেকে হাসনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। রাজের ভীষণ মায়া লাগে। ভাবে মেয়েটা কেমন যেন হয়ে গিয়েছে। ভীষণ নির্জীব লাগে। কাছে এসে হাসনার কাঁধে হাত রেখে বলে, শরীর কি খারাপ লাগছে? রাজের কোমল স্বরে হাসনার অভিমানী মনে কান্নার বেগ যেন উথলে উঠে। নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, এখন তো শরীরটা এরকমই থাকবে। তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। নিচে গিয়ে রেডি হও। একটু পরেই বের হতে হবে। 6টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তাছাড়া আম্মু আমাদের সাথে যেতে চাইছেন। হাসনা একটু সাহস সঞ্চয় করে বলে, আম্মার যাওয়াটা কি দরকার আছে? যেতে চাইছে যাক না, সমস্যা কি? হাসনা আর কথা বাড়ায় না। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সিঁড়ির গোড়ায় শাশুড়ি মনোয়ারা বেগমের সাথে দেখা হয়। উনি নতুন পাটোভাঙ্গা শাড়ি পরে পটের বিবির মতন রেডি হয়ে আছেন। হাসনাকে দেখে বলেন, তুমি এই শরীর নিয়ে ছাদে গিয়েছ কেন? এ সময় হাওয়া বাতাসের দোষ লাগতে পারে। এসব তো বুঝতে হবে। হাসনা কিছু বলে না। কিন্তু ওর পিছনে রাজু সিঁড়ি দিয়ে নামতেছিল। মায়ের কথা শুনে বলে, কি সব বলছো আম্মু? মানুষের বসতির মাঝে জিন ভূত আসবে কোত্থেকে? যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসিস না। এরপর হাসনার দিকে তাকিয়ে বলেন, 4:45 বাজে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। উনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে হাসনার চোখ মুখ আগেই শুকিয়ে গিয়েছে। কোনো রকমে একটা ম্যাক্সি পরে মাথায় ওড়না দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে নেয়। এভাবে রেডি হতে দেখে শাশুড়ি মনোয়ারা বেগম বলেন, এ কেমন তোমার রেডি হওয়ার ছিঁড়ি পোশাকের কোনো ঠিক নাই। ঠোঁটে একটু লিপস্টিক লাগাতে পারতে। রাজ হাসনার পাশেই দাঁড়ানো ছিল। ও রাজের মুখের দিকে তাকায়। দুজনের মাঝে আই কন্ট্রাক্ট হওয়াতে রাজ বলে, কেন ওকে জোর করছো মা? ওর নিজেরও তো ভালো লাগা কিংবা না লাগার ব্যাপার আছে। ওকে ওর মতো থাকতে দাও। মনোয়ারা বেগম আর কথা বাড়ালেন না। রাজের দিকে তাকিয়ে বলেন, তোমার দাদিমার সাথে হাসনাকে নিয়ে দেখা করে আসো। মাতৃত্ব নারীর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। মাতৃত্ব আল্লাহ পাকের দেওয়া বিশাল নেয়ামত। হাসনাকে দেখে আজ রাজের তাই মনে হচ্ছে। আম্মু শুধু শুধু ওকে লিপস্টিক দিতে বলছে। এমনিতেই ওকে ভালো লাগছে। ওড়নার আঁচল দিয়ে পেটের স্ফীত অংশটা আলতো করে ঢেকে রেখেছে। হাসনাকে সাথে নিয়ে রাজ ওর দাদিমার ঘরে আসে। উনি তখন আসরের নামাজ শেষ করেছেন। না, আজ হাসনাকে দেখে উনি আপত্তিকর কিছু বলেননি। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন, আল্লাহ পাক তোমাকে একজন সুসন্তান দান করুন। হাসনার চাচি শাশুড়ি মা যারার শাশুড়িও সেখানে ছিলেন। উনি ছাদ থেকে তুলে আনা শাশুড়ি মায়ের শুকনো শাড়ি কাপড়গুলো ভাঁজ করছিলেন। উনিও হাসনার মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহ পাক তোমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ পাকের নাম নিয়ে বাসা থেকে বের হইও। হাসনার মনটা হঠাৎ খুব ভালো হয়ে গেল। আসরের নামাজ পড়া হয়নি। নামাজ পড়ে সাথে আরও 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। আরশি আর সায়েরাকে আদর করে রাজ আর শাশুড়ি মনোয়ারা বেগমের সাথে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। মেডিকেল মোড়ে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না। 6টা বাজার 10 মিনিট আগেই পৌঁছে যায়। রাস্তা বেশ ফাঁকা ছিল। হাসনা ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের রুমে যায়। সে প্রেশার মেপে নেয়। আর ওজন নিয়ে ফাইল রেডি করে। একজন পেশেন্টের পরেই হাসনার ডাক পড়বে। ওরা 3 জন অপেক্ষা করে। কিছুক্ষণ পর আগের পেশেন্ট বেরিয়ে আসলে রাজ হাসনাকে নিয়ে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। শাশুড়ি মনোয়ারা বেগম ঢুকতে চাইলে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বাধা দিয়ে বলে, এখানে পেশেন্টের সাথে শুধু হাসবেন্ড যাওয়ার নিয়ম আছে। হাসবেন্ড কোনো কারণে যেতে না পারলে অন্য কেউ যাবেন। মনোয়ারা বেগমের চোয়াল সাথে সাথে শক্ত হয়ে গেল। হাসনার অবশ্য ভীষণ মজা লেগেছে। যাই হোক, ডাক্তার হাসনাকে পরীক্ষা করে রাজকে বলে, উনার জরায়ুতে একটু সমস্যা আছে। জরায়ুর মাঝখানে একটা পর্দা আছে। সে কারণে ওকে সিজার করাতে হবে।
কারণ জরায়ুর এক পাশটা মানে বেবি যেখানে আছে সেই পাশটা বেশি ভারী হয়ে আছে। সে কারণে দ্রুত সিজার করলে মা এবং বেবির জন্য ভালো হবে। রাজও ডাক্তারের কথায় সায় দেয়। সে হিসেবে 1 সপ্তাহ পর হাসনার সিজারের ডেট দেওয়া হয়। রাজ আর হাসনা চেম্বার থেকে বের হয়ে দেখে মনোয়ারা বেগম ওয়েটিং রুমে মুখ ভার করে বসে আছেন। রাজমায়ের চেহারা দেখে সবটা বুঝে যায়। সে কারণে সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না, উনারা তো নিয়মের বাইরে যেতে পারবেন না। মনোয়ারা বেগম ওই প্রসঙ্গে কথা না বলে উল্টো রাজকে বলেন, ডাক্তার কি বললেন? 1 সপ্তাহ পর সিজার করতে বলেছে। আল্ট্রাসোনোগ্রাম করতে বলেননি? না, সে ব্যাপারে কিছু বলেননি। মনোয়ারা বেগম আর কিছু বললেন না। মনে মনে নিজের ভবিতব্যকে মেনে নিলেন। আজ হাসনার হাসপাতালে ভর্তি হওয়ার দিন। মাঝখানে 7 দিন পার হয়ে গিয়েছে। হাসনা বেশ সকালে উঠে কিচেনে যায়। কিন্তু ওর চাচি শাশুড়ি হাসনাকে কিছু করতে দেয় না, বরং দ্রুত খেয়ে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য রেডি হতে বলে। রাজও আজকে আর অফিসে যায় না। ওর চাচার কাছে সব কাজ বুঝিয়ে দেয়। সায়েরাকে নিজ হাতে নাস্তা খাইয়ে দেয়। পাশাপাশি আরশিকে খেয়ে নিতে বলে। এরপর নিজে নাস্তা করে হাসনাকে নিয়ে বেরিয়ে পড়ে। হাসপাতালের সব আনুষ্ঠানিকতা শেষ করে ভর্তি হয়। হাসনাকে কেবিনে নিয়ে যাওয়া হয়। ডাক্তার হাসনাকে আবার আল্ট্রাসোনোগ্রাম করতে বলে। কিছুক্ষণ পর সিস্টার এসে হাসনাকে নিয়ে যায়। রাজও হাসনার পিছু পিছু চলে আসে। হাসনার আজকে ডাক্তারকে জিজ্ঞাসা করার ইচ্ছা হলো, ওর ছেলে হবে নাকি মেয়ে? ডাক্তার আছিয়া পেটে যন্ত্র বসিয়ে হাসনা কিছু বলার আগেই বলেন, আপনার ছেলে হবে। যদিও হাসনার ছেলে কিংবা মেয়ে সন্তান এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপরও আরশি যেহেতু মেয়ে, সেক্ষেত্রে এবার ছেলে হলে মন্দ হয় না। তাছাড়া শাশুড়ি মা ছেলে ছেলে করে মাথা খারাপ করে দিয়েছেন। জীবনের অনেকটা পথ অশান্তিতে কেটেছে, সে কারণে হাসনাও একটু শান্তি চায়। ছেলে হওয়ার কথা শুনে মনে হলো যাক, আর যাই হোক, জীবনের গতিটা মনে হয় স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে। তবে এই খবর রাজকে জানায় না। বলা যায় না, অনেক সময় রিপোর্ট ভুলও হতে পারে। আগামীকাল সকাল 8টায় হাসনার সিজার হবে। 12 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। রাজ আজকে হাসনার সাথে কেবিনে থাকে। রাতে হাসনা সন্ধ্যা 7টায় ডিনার করে ফেলে। রাজও দ্রুত ডিনার করে ফেলে। ঘুমানোর সময় রাজ হাসনার বেডের পাশে চেয়ার নিয়ে বসে। এরপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ছেলে কিংবা মেয়ে সন্তান এটা নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি আল্লাহ পাকের কাছে একটা সুস্থ সবল সন্তান চেয়েছি। এখন ঘুমিয়ে পড়ো। ইনশাআল্লাহ কাল আমাদের একটা অন্যরকম দিন আসবে। ভালো লাগার আবেশে রাতটুকু পার হয়। অবশেষে সকাল 8টায় সিজার হয়। রাজ কেবিনের বাইরে দাঁড়িয়ে বাচ্চার কান্নার শব্দ পায়। রাজের চাচা রিশাদ চৌধুরী এবং বাবা আরশাদ চৌধুরীও আছেন। বাচ্চার কান্নার শব্দ পাওয়া গেল। রাজ খুব অস্থির হয়ে আছে। একটু পরেই তোয়ালে পেঁচিয়ে বাচ্চাটাকে নিয়ে সিস্টার বের হয়ে আসে। রাজ সিস্টারের কাছে দৌড়ে গিয়ে বলে, আমার স্ত্রী কেমন আছেন? ভালো। এরপর রাজের কোলে বাচ্চাটাকে দিয়ে বলে, আপনার ছেলে হয়েছে। রাজ খুশিমনে বাচ্চাটাকে কোলে নিয়েছে। তবেও মনে মনে একটা মেয়ে চেয়েছিল, যে দেখতে হাসনার মতো হবে। হাসনা যেমন ওর জীবনে এসে হাসনাহেনা ফুলের মতো সুবাস ছড়িয়ে দিয়েছে, তেমনি মেয়েটাও হয়তো কোনো একটা ফুলের সুবাস ছড়াতো। আরশাদ চৌধুরীর ডাকে রাজ ভাবনার জগৎ থেকে ফিরে আসে। রাজ, তোর মাকে সুসংবাদটা পৌঁছে দিয়েছি। আরশি আর সায়েরাকে নিয়ে তোর মা আসতেছে। রাজ শক্ত করে বাবুটাকে নিজের বুকের মাঝে ধরে রাখল। এমন সময় রাজের ফোনটা বেজে উঠে। রিসিভ করতেই ওপাশ থেকে রেশমি বলে, হ্যালো রাজ, কেমন আছো? নিরাসক্ত গলায় রাজ বলে, ভালো আছি। তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল। আমার সাথে একবার দেখা করতে পারবে? আসলে এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে পারছি না, কারণ আমি হাসপাতালে ডিউটি করছি। আমার একটা ছেলে হয়েছে। অভিনন্দন তোমাকে। তাহলে ফোনেই বলে ফেলি। সায়েরাকে কিছুদিনের জন্য আমার কাছে রাখতে পারি? হাসনার জ্ঞান ফিরেছে। আরশি থেকে শুরু করে ওর শাশুড়ি মনোয়ারা বেগম, শ্বশুর, চাচা শ্বশুর, ওর বাবা মা, এমনকি হাসেম আর সিতারা সহ সবাই ওকে আর বাবুটাকে দেখতে হাসপাতালে চলে এসেছে। শুধু রাজ আর সায়েরাকে হাসনা দেখতে পাচ্ছে না। ওর শাশুড়ি মা বাচ্চাটাকে বুকের মাঝে ধরে রেখেছেন। মাঝে মাঝে হাসনার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। কিন্তু সবাই থাকা সত্ত্বেও ওর চোখ দুটো রাজ আর সায়েরাকে খুঁজে চলেছে। একসময় শাশুড়ি মাকে হাসনা জিজ্ঞাসা করে, মা, রাজ আর সায়েরাকে দেখছি না যে? ওরা হাসপাতালে আসেনি? রাজ তো হাসপাতালেই ছিল। বাচ্চার কানে আজান দিয়ে কিছুক্ষণ আগে দাদুভাইকে আমার কোলে রেখে বাড়িতে চলে গেল।
বলল কি যেন একটা জরুরি কাজ পড়েছে। আপনারা সবাই আসলেন কিন্তু সায়রাকে আনলেন না কেন? মনোয়ারা বেগম কিছু বলার আগেই আরশি বলে, সায়রা আসতে চেয়েছিল কিন্তু পাপা ওকে কোথায় যেন নিয়ে গেল। হাসনার কাছে বিষয়টা স্বাভাবিক লাগলো না। সে কারণে মনোয়ারা বেগমকে জিজ্ঞাসা করে, মা আপনি জানেন রাজ সায়রাকে নিয়ে কোথায় গিয়েছে? আচ্ছা তুমি সায়রাকে নিয়ে এত ভাবছো কেন? ও তো ওর বাবার সাথেই আছে। এখন বাবুটাকে একটু ব্রেস্ট ফিডিং করাও। সেই তখন থেকে সায়রা সায়রা করে যাচ্ছ। ওই সময় হাসনার মা আসমা বেগম বলেন, বেআইন তো ভুল কিছু বলেননি। তোর এখন ছেলেটাকে নিয়ে ভাবা উচিত। ওকে ঠিকমতো খাইয়ে দে। হাসনা কাউকে আর কিছু বলে না। মনে মনে বলে, তোমরা কেউ জানো না ওই মেয়েটা আমার কাছে কি? এ বাড়িতে এসে ওই বাচ্চা মেয়েটার ভালোবাসা আমি সবার আগে পেয়েছি। ও আমাকে ওর মায়ের স্থানটাই দিয়েছে। সুতরাং ওকে আমি 1 সেকেন্ড না দেখে থাকতে পারি না। অথচ আজ 48 ঘন্টা হয়ে গেল ওকে আমি দেখিনি। আমার চোখ দুটো আমার অজান্তে ওকে দেখার জন্য অস্থির হয়ে আছে। হাসনা ছেলেটাকে নিজের বুকের কাছে টেনে নেয়। হাসেম ওর বোনের মনোভাব বুঝতে পেরে বলে, আমি ভাইয়াকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছি। তুমি এত টেনশন করো না। হাসেমের কথার সুর ধরে সিতারা বলে, তুমি বাবুটাকে খাইয়ে দাও। ভাইয়া হয়তো মিষ্টি কিনতে গিয়েছে। হাসনা ওর দিকে তাকিয়ে মুখে কিছু বলে না। তবে মনে মনে বলে, তোমরা এই বিষয়টাকে যতই স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করো না কেন আসলেই বিষয়টা স্বাভাবিক নয়। আমার কাছে অস্বাভাবিক লাগছে। এরপর বাচ্চাটাকে হাসনা ব্রেস্ট ফিডিং করাই। খাওয়ানো শেষ হওয়ার পর হাসেম করিডোর থেকে রুমে দরজার কাছে এসে দাঁড়ায়। নক করে হাসেম রুমের ভিতরে প্রবেশ করে। কেননা হাসনা বাচ্চাকে খাওয়াতে গিয়ে অগোছালো থাকতে পারে। এর মধ্যে হাসনার খাওয়ানো শেষ হয়। হাসেম হাসনার বেডের পাশে এসে দাঁড়ায়। হাসেমকে দেখে হাসনা বলে, রাজের সাথে তোর কথা হয়েছে? ভাইয়া আর 10 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে যাবে। সায়েরার কথা জিজ্ঞাসা করেছিলি? না জিজ্ঞাসা করা হয় নাই। হাসনার মনটা খারাপ হয়ে যায়। সায়েরার ভাবনায় বাচ্চাটার দিকে ভালো করে তাকায় না। সেদিকে লক্ষ্য করে শাশুড়ি মনোয়ারা বেগম বলেন, তুমি এত সায়রা সায়রা না করে নিজের বাচ্চাটার দিকে খেয়াল রাখো। এর মাঝে দরজা নক করে রাজ কেবিনে প্রবেশ করে। রাজের পায়ের শব্দে হাসনা পাশ ফিরে রাজের দিকে তাকিয়ে বলে, সায়রা কোথায়? রাজ হাসনার দিকে তাকিয়ে বলে, তোমার শরীর এখন কেমন আছে? ভালো আছি। সায়রার কথা কিছু বললেন না তো? ও কদিনের জন্য ওর মায়ের কাছে বেড়াতে গিয়েছে। হাসনা অভিমানী কণ্ঠে বলে, এত বড় একটা সিদ্ধান্ত নিলেন অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না। এমনকি সায়রার সাথে আমার দেখাও হলো না। ও অবশ্য যেতে চাইছিল না কিন্তু রেশমির অনুরোধ আমি ফেলতে পারলাম না। সে কারণেই ওকে দিয়ে আসছি। 2 দিন থেকেই চলে আসবে। 7 দিনের দিন হাসনা ওর বেবিটাকে নিয়ে বাসায় চলে আসে। হাসনার দাদি শাশুড়ি থেকে শুরু করে সবাই ভীষণ খুশি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের বাসায় প্রচুর মিষ্টি পাঠানো হয়েছে। এসব নিয়ে হাসনার মনে কোনো আনন্দ খেলা করে না। কারণ যদি মেয়ে হতো তাহলে মুহূর্তে এদের এই চেহারা থাকতো না। সবাই কোনো না কোনো ভাবে ওকে কথা শোনাতো। এদিকে সায়েরার কোনো পাত্তা নাই। মনটা ওর ভীষণ উচাটন হয়ে আছে। কবে যে মেয়েটা আসবে কিংবা আদৌ আসবে কিনা ও তো জানে না। রাজকে একবার সায়েরাকে নিয়ে আসার কথা বলেছিল। কিন্তু রাজ বেশ গম্ভীর হয়ে বলে, ওর যখন সময় হবে তখন আসবে। এটা নিয়ে তুমি প্যানিক করো না। এমনিতেই অফিসের ঝামেলা নিয়ে ব্যস্ত আছি। এর মাঝে 2 সপ্তাহ পার হয়ে যায়। আজ দুপুরে খাওয়া শেষ করে কেবল শরীরটা একটু এলিয়ে দিয়েছে। অমনি ফোনটা বেজে উঠে। ঘুম ঘুম চোখে হাসনা স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাজ ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে রাজ বলে, হাসনা বাবুকে আম্মার কাছে রেখে তোমাকে আমার সাথে একটু বেরোতে হবে। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। আমি আসছি। হর্ন দিলেই চলে এসো। রাজ ফোনটা রেখে দিতেই হাসনার কেন যেন সায়েরার কথা মনে পড়ল। আচ্ছা সায়েরার কিছু হয়নি তো? সায়েরার ভাবনা মাথায় আসাতে হাসনা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত রেডি হয়ে নেয়। ছেলেটাকে শাশুড়ি মায়ের কাছে রেখে রাজের জন্য অপেক্ষা করতে থাকে। গাড়ির হর্ন শোনা মাত্রই হাসনা গাড়ির কাছে চলে যায়। রাজ হাসনাকে নিয়ে সৈয়দপুর এয়ারপোর্টে চলে যায়। 4টার ফ্লাইটে রাজ আর হাসনা ঢাকার পথে উড়াল দেয়। ঘণ্টাখানিকের মধ্যে ওরা ঢাকায় পৌঁছে যায়। এয়ারপোর্টের সব আনুষ্ঠানিকতা শেষ করে উবার নিয়ে এভার কেয়ার হাসপাতালে সন্ধ্যা 6টার দিকে যায়। সেখানে শিশু ওয়ার্ডে সায়েরাকে ভর্তি করা হয়েছে। হাসনাকে দেখেই সায়রা ওর বুকে ঝাঁপিয়ে পড়ে বলে, মামুনি তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি।
আমিও করেছি মা। মামুনি, আমার ভাইটা কেমন আছে? ভালো আছে। আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও। ইনশাআল্লাহ আজকে তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। রেশমি দাঁড়িয়ে হাসনা আর সায়েরার সব কথাগুলো শুনে রাজের দিকে তাকিয়ে বলে, জন্ম দিলেই আসলে মা হওয়া যায় না। মা হতে গেলে আলাদা যোগ্যতার প্রয়োজন হয়। সেটা হয়তো আমার ছিল না। ওকে হাসপাতালে ভর্তি করলে কেন? না করে তো উপায় ছিল না। ও তো প্রথম দিন থেকে আমার সাথে থাকতে চাইছিল না। তার উপর খাওয়া নিয়ে ভীষণ যন্ত্রণা দিতে থাকে। বলতে পারো একরকম না খেয়েই থাকা শুরু করে, যার ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। অগত্যা ওকে নিয়ে হাসপাতালে আসতে হলো। এত কিছু ঘটে গেল, তুমি আমাকে একটু জানাতে পারতে? তা পারতাম, কিন্তু তোমারও তো ঘরে বাইরে প্রচণ্ড ব্যস্ততা আছে। যাক, তোমার মেয়েকে তোমার কাছে বুঝিয়ে দিলাম। আগামীকাল আমি 5 বছরের জন্য আমেরিকায় পাড়ি জমাচ্ছি। সায়েরাকে নিয়ে কিছু বলার নেই। ও তো ওর মায়ের কাছে আদরে থাকবে। আসলে মানুষ জীবনে যা চায় তাই পায়। হয়তো না বুঝে অনেক কিছু আল্লাহ পাকের কাছে চেয়ে নেয়। কিন্তু সব চাওয়া কি ভালো হয়? হয় না তো। এই যেমন আমি জীবনে ঝা চকচকে ক্যারিয়ার চেয়েছি, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বিনিময়ে ঘর সংসার সব হারিয়েছি। এরপর হাসনার দিকে রেশমা এগিয়ে গিয়ে বলে, তুমি অনেক ভাগ্যবতী। অন্তত আমার থেকে বহুগুণ বটে। স্বামী, সংসার, ছেলে মেয়ে নিয়ে সুখে থাকো। সায়েরার মাথায় হাত বুলিয়ে দিয়ে রেশমা ধীর গতিতে বিমর্ষভাবে কেবিন থেকে বেরিয়ে যায়। রাজ আর হাসনা ওর গমন পথের দিকে তাকিয়ে থাকে। সায়রা হাসনার গলা জড়িয়ে ওর কোলের উপর বসে থাকে। সেদিকে লক্ষ্য করে রাজ সায়রাকে বলে, তোমার আম্মুর পেটে সেলাই আছে, কোলে এখন বসা যাবে না। ও সরি আম্মু, তুমি আমাকে আগে বলবে তো। হাসনা সায়রার কপালে চুমু দিয়ে বলে, এত সরি হতে হবে না। এরপর রাজের দিকে তাকিয়ে হাসনা বলে, হাসপাতালের বিল মিটিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাওয়া উচিত। এর মাঝে রেশমা রাজের মোবাইলে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয় বিল সব কমপ্লিট করা হয়ে গিয়েছে। রাজ একটা গাড়ি ভাড়া করে হাসনা আর সায়রাকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। মাঝে ওরা একটা রেস্টুরেন্টে ভাত খেয়ে নেয়। রাজ সায়রাকে খাইয়ে দিতে চাইলে ও বলে, আমি একাই খেতে পারবো। হাসনা আর রাজ দুজনেই সায়রার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট হয়ে আছে। একটু দুর্বল মনে হচ্ছে। হাসনা সায়রার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি খাইয়ে দেই? দিবে, দাও। কতদিন তোমার হাতে খাই না। হাসনা মমতা আর আদরে সায়রাকে গালে তুলে খাইয়ে দেয়। রাজ দুজনের দিকে তাকিয়ে দেখছে আর মনে মনে ভাবছে হাসনা পেরেছে সবাইকে মায়ার বন্ধনে জড়িয়ে নিতে। এমন সময় রাজের ফোনটা বেজে উঠে। স্ক্রিনে আরশির নাম ভেসে উঠে। রাজ ফোনটা রিসিভ করে বলে, হ্যালো আরশি মা, তোমরা কেমন আছো? আরশি কিছুটা ইতস্তত সহকারে বলে, পাপা ভালো আছি। আম্মুর ফোনটা বন্ধ পেয়েছি, তাই আপনার মোবাইলে ফোন দিয়েছি। তোমার আম্মুর মোবাইলে চার্জ নেই। জরুরি কিছু? না মানে দাদিমা জানতে চেয়েছেন আপনাদের আসতে আর কত দেরি হবে। অনেক রাত হবে। ভাই কি কাঁদছে? কাঁদছিল। সিতারা খালাম্নি ঘুম পাড়িয়ে দিয়েছে। সিতারা কখন আসছে? আজকে সন্ধ্যায় খালাম্নি আর মামা এসেছে। সিতারা আর হাশেমের বাসায় আসার খবর পেয়ে রাজ আর হাসনা কিছুটা নির্ভর হলো। রাজ আরশিকে ফোনে বলে, ঘুম থেকে উঠে গেলে হাসপাতাল থেকে যে মিল্ক পাউডার দিয়েছে এইটা খাওয়াতে বলো। আমরা আসছি। ওকে পাপা। সায়রা সাথে সাথে রাজকে বলে, পাপা আপুকে ফোনটা রাখতে নিষেধ করো। ভিডিও কল দিতে বলো। কেন? পাপা ভাইকে তো আমার দেখা হয়নি। বাড়িতে গিয়েই তো দেখতে পাবে। না পাপা, আমি এখনই দেখব। হাসনা সাথে সাথে রাজকে বলে, ও যখন দেখতে চাইছে তখন আরশিকে ভিডিও কলটা দিতে বলেন। অগত্যা রাজ আরশিকে ভিডিও কলে ছেলেটাকে দেখাতে বলে। আরশি ভিডিও কলে দেখালে সায়রা খুব উৎফুল্ল হয়ে বলে, পাপা বাবুটাকে আমার এখনই কোলে নিতে ইচ্ছা করছে। বাড়িতে ফিরেই তুমি সারাদিন ভাইকে কোলে নিয়ে রেখো। এখন ফোনটা রেখে দাও। আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ভাইয়ার ঘুম ভেঙে গেল, আবারও কান্নাকাটি করবে। ওরা খুব ভোরে রংপুরে পৌঁছে যায়। সায়েরাকে দেখে বাড়িতে সবাই খুব খুশি। এদিকে সিতারা কনসিভ করেছে শুনে হাসনারও ভীষণ ভালো লাগে। হাশেমের চাকরি হয়েছে বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ে। হাসনা এখান থেকেই ওর বাবা মায়ের আনন্দটা উপভোগ করতে পারছে। কনসিভ করার পর থেকে বাবার বাড়িতে ওর যাওয়া হয়নি। তবে এখন রাজসহ আরশি, সায়রা আর ছেলেটাকে নিয়ে বেড়াতে যাবে। সন্তান আল্লাহ পাকের দেওয়া অনেক বড় নেয়ামত। স্বামী স্ত্রীর মাঝে একটা সেতু বন্ধন সন্তান তৈরি করে দেয়। অনেক ক্ষেত্রে হয়তো এই যুক্তি খাটে না, তবে হাসনা ভাবে সন্তানের কারণে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বেড়ে যায়।
কেননা ওর ছেলেটা গর্ভে আসার পর রাজ ওর প্রতি অনেক বেশি যত্নশীল হয়েছে। আজ হাসনার কাছে নিজের সংসারটা অনেক পরিপূর্ণ মনে হয়। সায়েরাকে ছাড়া কেন যেন হাসনা নিজেকে পরিপূর্ণ ভাবতে পারছিল না। রাজও ভিতরে ভিতরে সায়েরাকে মিস করছিল। অপরদিকে রেশমার চাওয়াটাকে রাজ অগ্রাহ্য করতে পারছিল না। রাজ আজ সব দিক থেকে পরিপূর্ণ, কিন্তু রেশমার চারিদিক নিঃসঙ্গতায় ঢেকে আছে। বিশেষ করে ওর মা মারা যাবার পর রেশমা বড্ড একাকী। সে কারণে সায়েরাকে রাজ মিস করলেও রেশমার মাতৃত্বের দাবিকে অস্বীকার করতে পারেনি। তবে আজ ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় রাজ ভীষণ খুশি। সারাটা দিন রাজ সায়রা আরশি আর ছেলেটাকে নিয়ে সময় কাটায়। এর মধ্যে ছেলেটার নামও রেখে দিয়েছে। আরশি আর সায়রা মিলে ভাইয়ের নাম রেখেছে সায়ান। হাসনার দিনটা আজ ভীষণ ভালো কেটেছে। রাতের ডিনার করে হাসেম আর সিতারা কামালকাচনায় চলে যায়। এদিকে ভাইকে নিয়ে খেলা করতে গিয়ে হাসনা আর রাজের বিছানায় ওরা ঘুমিয়ে পড়ে। হাসনা আরশি আর সায়েরাকে ডাকতে গেলে রাজ বাধা দিয়ে বলে, ওদের ডেকো না, আজ এখানেই ঘুমাক। আমার এই ঘরটা আজ পরিপূর্ণ। চলো আমরা বারান্দায় গিয়ে বসি। আকাশে আজ পূর্ণিমা। বারান্দায় পাশাপাশি রাজ আর হাসনা বসে আছে। রাজ হাসনার কাঁধে হাত রাখে। হাসনা রাজের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলে, এক সময় অপমানে অভাবে কত কষ্ট নিয়ে জীবনের সময়গুলো কাটিয়েছি, তবুও আল্লাহ পাকের উপর থেকে ভরসা হারাইনি। আজ আল্লাহ সুখী জীবন দান করেছেন। রাজ হাসনার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, আমিও আজ খুব সুখী। আল্লাহ পাক তোমার মতো একজন জীবনসঙ্গিনী আমাকে দান করেছেন। এই শুকরিয়ার কোনো শেষ নেই। যে মানুষটা আমার পালসকে অনুভব করতে পারে। দুজনের মুখে আর কোনো কথা নেই। চাঁদের আলো এসে হাসনার মুখের উপর প্রতিফলিত হয়েছে। সেই আলোতে হাসনার সুখী মুখটা দেখে রাজ মনে মনে বলে, ইনশাআল্লাহ তোমাকে সারা জীবন আমি আদর, ভালোবাসা আর নির্ভরতায় জড়িয়ে রাখব। হাসনাও মনে মনে ভাবে, এই অচেনা মানুষটা কবে থেকে ওর এত আপন হয়ে গেল ও জানতেই পারল না। সমাপ্ত।